অদ্ভুতভাবে এরকম আমরা অনেক সময় দেখে থাকি, যেখানে যেই মানুষটা সংসারের জন্য সবথেকে বেশি খাটাখাটনি করে, সবথেকে বেশি সংসারের ভালো মন্দ নিয়ে চিন্তা করে, বাড়িতে যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে তবে সবার আগে সেই মানুষটাকেই দোষী সাব্যস্ত করা হয়। রানী ঠাকুমা ছিলেন একজন অত্যন্ত গুণী এবং সংসারের জন্য উদয়াস্ত পরিশ্রমী একজন মানুষ, যিনি পুরো সংসারটাকে সমস্ত দায় দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নিয়েছিলেন। উদয়াস্ত পরিশ্রম করতেন সংসারের জন্য, যাতে দুটো পয়সা বাঁচানোও যায়, যাতে সংসারে কারোর কোনো অভাব অভিযোগ না থাকে। কিন্তু অদ্ভুতভাবেই একবার একটা চক্রান্তের শিকার ওনাকে হতে হয় এবং ওনার মাথায় একটা অপবাদ চলে আসে। কিন্তু তারপরে যে ঘটনাটা ঘটেছিল সেটা ছিল চমকে দেওয়ার মতো একটা ঘটনা, আর সেই সত্যি ঘটনাটাই আজ আমি এই এপিসোডে আপনাদের সামনে বলতে চলেছি। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আমাদের চ্যানেলের এই ঘটনাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পরে আপনাদের ঠিক কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এই ধরনের কোনোরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের অ্যাবাউট সেকশনে যেতে হবে। দেখবেন সেখানে আমাদের ইমেল আইডি মেনশন করা আছে। সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা আমাদের কাছে অনায়াসে পৌঁছে দিতে পারেন। আর যদি সম্ভব হয় যে ঘটনাটা আপনারা পাঠাচ্ছেন সেই ঘটনা সম্পর্কিত যদি কোনো ছবি বা ছোট ভিডিও থাকে সেটাও পাঠিয়ে দিতে পারেন। আর একটা রিকোয়েস্ট করব, আমরা এই চ্যানেলে কিন্তু আর 5টা সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক এই ঘটনাগুলোই বলে থাকি। তাই আমার মনে ওই ঘটনাগুলো যদি আপনারা একটু সকলের সাথে শেয়ার করেন, আপনাদের ফ্রেন্ড হোক, ফ্যামিলি মেম্বার্স হোক, তাহলে তারাও অনেক কিছু জানতে পারবে, বুঝতে পারবে, শিখতে পারবে। তার ফলে তারাও অনেক বেশি সতর্ক ও সজাগ হয়ে উঠবে। তো চলুন বন্ধুরা, আমি আজকের ঘটনা আপনাদের সামনে উপস্থাপনা করা শুরু করছি। তবে ঘটনাটা শুরু করার আগে দু একটা কথা বলে নেব যে আপনারা যারা যারা ঘটনা পাঠাচ্ছেন আমরা আপনাদের প্রত্যেকের কাছেই কৃতজ্ঞ। কিন্তু ঘটনা পাঠানোর আগে দু একটা বিষয় একটু খেয়াল করবেন। প্রথম বিষয় হচ্ছে যে ঘটনাটা আদৌ প্রচারযোগ্য কিনা, আর দ্বিতীয় যেটা খেয়াল রাখবেন যে সেই ঘটনা যেন এর আগে কোথাও প্রচার না হয়ে থাকে, আর কোনো রকম কোনো বিদ্বেষমূলক বা প্রচণ্ড রকমভাবে হিংসাত্মক ঘটনা কিন্তু আমরা এই চ্যানেলে প্রচার করি না। তো এই বিষয়গুলো একটু কাইন্ডলি খেয়াল রাখবেন। তো চলুন আমি আজকের ঘটনা আপনাদের সামনে উপস্থাপনা করা শুরু করছি। এখন আমি যে ঘটনাটা আপনাদের সামনে বলতে চলেছি সেই ঘটনাটা আমাকে রানাঘাট থেকে অনিন্দিতা লিখে পাঠিয়েছে। মূল ঘটনাটা বলার আগে আমি ঘটনা সম্পর্কিত কয়েকটা কথা বলে নিই, তাহলে আপনাদেরও ঘটনাটা বুঝতে সুবিধা হবে এবং আমারও বোঝাতে সুবিধা হবে। অনিন্দিতাদের বাড়ি হচ্ছে রানাঘাটে এবং ছোটবেলা থেকেই ওরা ওখানেই থাকে। এবার ঘটনার যেটা আমি আজকে বলবো সেটা কিন্তু মেইনলি ওর ঠাকুমাকে কেন্দ্র করে, ওর ঠাকুমার জীবনের এটা একটা ঘটনা। তো তখন ওরা এখন যে বাড়িটায় থাকে তখনও কিন্তু সেই বাড়িটাতেই ওর দাদুই আর কি পুরো বাড়িটা করেন অনেক কষ্ট করে। তো রানাঘাটে উনি একটা বাড়ি করেন, বেশ বড়সড় একটা বাড়ি করেছিলেন। এবারে যেহেতু মানে অনিন্দিতার দাদু সবার বড় ছিলেন এবং ওনার আরও ছোট ছোট ভাই বোন ছিল, তো বিশাল বড় একটা সংসার। এবার ওর দাদু মানে অনেক অল্প বয়স থেকেই রোজগার করা স্টার্ট করেন এবং তারও আগে ওর দাদুরা একটা ছোট্ট বাড়িতে ভাড়া থাকতেন, মানে নিজেদের বাড়ি ছিল না, তো ওনারা ভাড়া থাকতেন। তো অনেক অল্প বয়স থেকে উনি কাজকর্ম শুরু করে একটা রানাঘাটে একটা জায়গায় জমি কিনে উনি বাড়ি করেন। এবার বিশাল সংসার, ভাই বোন রয়েছে, তো সেই কারণে অনিন্দিতার দাদুর কিন্তু অনেক অল্প বয়সে বিয়ে হয়ে যায়। এবার অল্প বয়সে যখন বিয়ে হয় তো বুঝতেই পারছেন ছেলের বয়স কম, তো মেয়ের বয়সও তার থেকে আরেকটু কম। তো অনেক অল্প বয়সে এই অনিন্দিতার ঠাকুমা, রানী ঠাকুমা নামে যিনি আর কি খুব আর কি পরিচিত ছিলেন পরিবারের মধ্যে এবং পাড়া প্রতিবেশী সবাই ওনাকে রানী ঠাকুমা বলেই ডাকত। আর রানী ঠাকুমার পুরো নাম হচ্ছে রানীবালা ব্যানার্জি। তো উনি পরিবারে বড় বউ হয়ে এলেন। এবার বিয়ের পরে যখন এলেন বড় সংসার, ওনার বয়সও তখন ভীষণই কম, কিন্তু ওই ছোট বয়স থেকে উনি পুরোপুরি সংসারে লেগে পড়লেন এবং সংসারে প্রত্যেকটা মানুষের ভালো মন্দ বিচার করা, কিভাবে কি করতে হবে সেটা ছোটবেলা থেকে উনি ওনার শাশুড়ির কাছে শেখেন এবং রান্না বান্না, ঘরের সমস্ত কাজ সব কিছু উনি একা হাতে আস্তে আস্তে সামলাতে লাগলেন এবং এভাবেই দিন কাটতে লাগলো।
আচ্ছা, এই রানী ঠাকুমা যখন বিয়ে হয়ে পরিবারে আসেন, তারপর থেকে কিন্তু আস্তে আস্তে উনি খুব খেটে খুঁটে কষ্ট করে সংসারের কিন্তু অনেক উনি হাল ধরেছিলেন। মানে ওনাদের আর কি যেরকম আর্থিক অবস্থা ছিল, মানে অনিন্দিতার দাদু যখন বিয়ে করে এই ঠাকুমাকে বাড়িতে আনেন, তারপর থেকে কিন্তু পরিবারে অনেক আর্থিক শ্রীবৃদ্ধি হতে শুরু করে। আর পরিবারেও সবাই কিন্তু ওনাকে খুব ভালোবাসতেন। এবার ওনাদের নিজস্ব গরু ছিল, প্রথমে একটা গরু, সেখান থেকে আরও দুটো, আরও তিনটে, এরকম করে কিন্তু ওনাদের মানে প্রচুর আর কি আর্থিক মানে উন্নতি হয়। এবং বাড়িতে অভাব বলে কি ছিল সেটা কিন্তু মানে আর বোঝাই যেত না। মানে ওই যে কষ্ট করে দাদু বাড়িটা করেছিলেন, তারপরেও কিন্তু অনেক মানে বাড়ি বড় পরিবার হলে যা হয় আর কি, একটা অভাব মোটামুটি লেগে থাকতো। কিন্তু যেই মুহূর্তে দাদু এই ঠাকুমাকে বিয়ে করে বাড়িতে আনেন, তারপর থেকে কিন্তু আস্তে 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 আর্থিক একটা বিশাল শ্রীবৃদ্ধি হতে থাকে। এবারে ওনাদের বাড়িতে সে সময় ধরুন ৩-৪টে গরু থাকতো। তো এবার উনি কী করতেন, আশেপাশের অনেকে ছিল যারা ওদের যেহেতু বাড়িতে গরু থাকতো, তো ওদেরকে বলতো যে তোমাদেরকে আমি দুধ কিনবো তোমাদের এখান থেকে। তো পাড়ার লোকেরা আসতো, প্রত্যেক দিন এসে এসে দুধ নিয়ে চলে যেত টাকা দিয়ে দিয়ে। এবার যেহেতু বাড়িতে 4টে গরু ছিল, সেই গরুদেরকে খাবার খাওয়ানো, তাদের যত্ন আত্তি করা সমস্তটাই কিন্তু রানী ঠাকুমা করতেন। আর তারপরে কিছুদিন পরে ওনার শাশুড়িও গত হন। তো পুরো পরিবারের যে দায় দায়িত্ব সবটাই কিন্তু এই রানী ঠাকুমার উপর এসে পড়ে। এবার এই অনিন্দিতার দাদুর আরও 2 বোন ছিল, 2 ভাই ছিল, তারাও কিন্তু এই বাড়ি থেকেই তাদের বিয়ে থা হয়, তারা নিজেদের সংসার শুরু করে, সব কিছুই এখান থেকে। এবার দেখুন, ওই যে আমি আপনাকে মানে ঘটনাটা শুরুর আগে বললাম যে প্রত্যেকটা মানুষ, যে মানুষটা যতটা ভালোই হোক না কেন, সে যতই কাজ করুক, যতই পরিবারের জন্য ভালো চিন্তা করুক, সবার ভালো করুক, মানে খারাপ কথা বলার জন্য কিন্তু একটা দুটো লোক সবসময়ই থাকে। সেটা সব ফ্যামিলিতেই হয়তো কম বেশি আছে। তো ওনার ফ্যামিলিতেও সেরকম ছিল। মানে এই অনিন্দিতার ঠাকুমার যিনি ননদ ছিলেন, যার বিয়ে থা সমস্ত কিছু এই বাড়ি থেকেই অনিন্দিতা দাদু ঠাকুমা মিলে করেছিলেন, তিনি কিন্তু এই রানী ঠাকুমাকে অর্থাৎ তার বৌদিকে খুব যে পছন্দ করতেন তা কিন্তু নয়। যাই হোক, তো এইভাবেই দিন এগোচ্ছিল। তো উনি কী করতেন, মানে এই ঠাকুমা শুধু যে সংসারের দিকটাই মন দিয়ে করতেন তা কিন্তু নয়, ওনার কিন্তু আরও প্রচুর গুণ ছিল। উনি খুব ভালো সেলাই করতে পারতেন, খুব ভালো উনি উলের কাজ করতে পারতেন। এবং ওই যে বললাম যে বাড়িতে প্রচুর গরু ছিল এবং গরুদের সেবা যত্ন করতো, সেই দুধ বিক্রি হতো, আশেপাশে প্রচুর লোক দুধ নিতে আসতো। এবং তারপরেও তো কিছুটা দুধ বেঁচে থাকতো, যে পরিবারের সকলে খাওয়ার পরেও, ছেলে মেয়েদের দেওয়ার পরেও। তো উনি কী করতেন, যে ওনাদের মানে রানাঘাটের ওখানে যেখানে আর কি ওনাদের বাড়ি, তার আশেপাশেও প্রচুর গরিব দুঃখী মানুষ থাকতো, যাদের পক্ষে তাদের বাড়িতে ছোট বাচ্চা বা বয়স্ক মানুষ থাকলেও তাদেরকে দুধ কিনে যে খাওয়াবে সেই সামর্থ্যটুকু থাকতো না। তো রানী ঠাকুমা কী করতেন, মাঝে মধ্যেই বাড়িতে যদি কিছুটা দুধ বেঁচে যেত, উনি কী করতেন, ওনাদের এরকম গরিব গুরু মানুষকে দিয়ে দিতেন আশেপাশের, যে ঠিক আছে তোমরা পয়সা দিয়ে কিনে খেতে পারছো না তো কী হয়েছে, আমার কাছে অল্প দুধ বেঁচেছে, তুমি আজকে তোমার বাড়ির ছেলে মেয়েকে খাওয়াও। তো এই করে করে মানে ছোটোখাটো হেল্প কিন্তু উনি যতটা ওনার আর কি সাধ্যের মধ্যে থাকতো উনি করতেন। এরকম করে করে মানে সবাই আর কি, ছোটো ছোটো বাচ্চা থেকে শুরু করে সবাই ওনাকে খুব শ্রদ্ধা করতো, খুব ভালোবাসতো। এবং সেই থেকে ওনাকে কেউ রানী দিদি, কেউ রানী ঠাকুমাই কিন্তু বেশি, মানে দিদি প্রথম দিকে আর কি বলতো, তো তারপর থেকে ওনাকে রানী ঠাকুমা রানী ঠাকুমা করেই সবাই আর কি খুব আর কি মাথায় করে রাখতেন। এইবারে একবার মানে এভাবে বেশ কিছু বছর কেটে যায়। তো সবারই দিন যাচ্ছে, এভাবেই সংসার চলছে। আচ্ছা, এবার এখানে একটা কথা বলে রাখি, অনিন্দিতার দাদু কিন্তু এমনিতে খুব ভালো মানুষ ছিলেন। কিন্তু আমি বললাম যে অনিন্দিতার দাদু খুব ভালো মানুষ হলেও ওনার একটা দুর্বলতা ছিল, যে ওনাকে যদি কেউ কিছু খুব ভালো করে বোঝাতো, মানে বোঝাতে পারতো, উনি সেটা মিথ্যে হলেও সেটাকে বিশ্বাস করে নিতেন। মানে কেউ হয়তো একটা কোনো মিথ্যে কথা খুব গুছিয়ে সাজিয়ে ওনার কাছে বলছে, উনি সেটাকেই সত্যি ধরে নিতেন। এবার এরকম নাকি প্রচুর হয়েছে যে ওনার ওয়াইফের সম্পর্কে কেউ হয়তো একটা এসে খারাপ কথা বলল বা কিছু একটা মিথ্যে কথাই বলল, উনি প্রথমে হয়তো বিশ্বাস করতে চাইতেন না, কিন্তু সামনের মানুষটা যদি খুব ভালো করে আর কি মিথ্যে কথাটা গুছিয়ে বলতে পারতো, উনি খুব তাড়াতাড়ি কনভিন্স হয়ে যেতেন। ফলে পরিবারে উনি হয়তো ঠাকুমাকে দু একটা কথা বলে দিলেন এই বিষয়টা নিয়ে, এরকম টুকটাক কিন্তু ঘটনা ঘটতো। কিন্তু ঠাকুমা প্রচণ্ড মানে বুদ্ধিমতী ছিলেন, মানে উনি চিৎকার চেঁচামেচি একদমই ঝামেলা পছন্দ করতেন না। তো অনেক সময় এরকম হতো যে ঠাকুমা মুখ বুজে কথাগুলো শুনে নিতেন, মানে অন্যায় হচ্ছে বাট উনি ভাবতেন যে ঠিক আছে আবার আমি কথা বলবো, তার ছোটোখাটো বিষয়ে আমি আর মাথা ঘামাবো না। এরকম কিন্তু ঘটনা ঘটতো।
তো এইবারে একদিন ঘটনাটা কি ঘটে, অনিন্দিতার মানে যে দাদু ছিলেন, তো তার যে বড় বোন ছিল, মানে তার বড় বোনের বহুদিন আগেই বিয়ে হয়ে গেছে, তার কিন্তু বিয়ে অনেক দূরে হয়েছে। এবার তার মেয়ের তিনি বিয়ে দেবেন। এবার এখানে একটা জিনিস বলে রাখি, এই ঘটনাটা যখন ঘটে তখন কিন্তু অনিন্দিতার বাবা আর ওর কাকা, দুই দুই ভাই আর কি, ওনারা কিন্তু বেশ বড় বড়, ঠিক আছে? তো এবার অনিন্দিতার বাবার যে পিসি, তো তিনি বলেন যে তিনি তার মেয়ের বিয়েটা এই মানে অনিন্দিতাদের যে দাদু যে বাড়িটা বানিয়েছে, তো সেই দাদু ঠাকুমার বাড়ি থেকে উনি বিয়ে দিতে চান। বললো যে মামা বাড়ি থেকে বিয়ে হবে। তো প্রথমে সবাই একটু অবাক হয়ে যায় যে তার বাবা মায়ের বাড়ি রয়েছে, তারপরও সে মামা বাড়ি থেকে কেন বিয়েটা দিতে চাইছে। তো তখন নাকি তারা বলেছিল, মানে মানে অনিন্দিতার বাবার সেই পিসি নাকি বলেছিল যে এই বাড়িটা অনেক বড়, আর এটা যেহেতু ওর মামা বাড়ি, এখানেই একসময় তার মা থাকতেন, বাবা থাকতেন, তো বলছে আমি চাই আমার মেয়ের বিয়েটা এখান থেকে হোক। এবার বিয়ে মানে বুঝতেই পারছেন একটা বিশাল বড় কর্মযজ্ঞ, আর বিয়ের প্রচুর কাজকর্ম থাকে, আর ওদের বাড়িটা বড় ছিল ঠিকই, কিন্তু লোকজনও কিন্তু ছিল, অতটাও বড় নয় যতটা মানে একটা বিয়ের ক্ষেত্রে যেরকম একটি জায়গা লাগে ততটাও বড় কিন্তু ছিল না। কিন্তু যেহেতু বলে দিয়েছে যে এই বাড়ি থেকে বিয়েটা দিতে চায়, তো তখন এই রানী ঠাকুমা কিন্তু আপত্তি করেন না, উনি বলেন যে ঠিক আছে বিয়ে হবে, এটা তো খুব ভালো কথা, ওর বিয়ে এখান থেকেই হোক। আমি বললাম উনি সব কিছুই খুব হাসি মুখে করে ফেলতেন। যাই হোক, তো কষ্ট হওয়া সত্ত্বেও উনি রাজি হয়ে যান এবং বিয়ের সমস্ত আয়োজন এই বাড়ি থেকে, মানে অনিন্দিতাদের এই দাদুর তৈরি এই বাড়ি থেকে কিন্তু বিয়ের সমস্ত তোড়জোড় শুরু হয়। এবার প্রচুর কাজকর্ম সেই বিয়ের, এবং সেই বিয়ের যত কাজকর্ম ছিল তার সিংহভাগ কিন্তু এই রানী ঠাকুমা নিজে হাতে করেছিলেন। সে প্রচুর লোকজন আসবে, সেই লোকজন কোথায় থাকবে, কোথায় রান্না হবে, কিভাবে কি সব কিছু হবে, সমস্ত কিছু কিন্তু উনি একা হাতে সামাল দিচ্ছিলেন। এবং এটা পরিবারের অনেকেই দেখেছে উনি বিয়েতে কি পরিমাণ খাটাখাটনি করেছেন। যাই হোক, তো আর একটা কথা এখানে মাঝখানে বলে রাখি, যেটা ও লিখেছে, যে অনিন্দিতার যে দাদু ছিলেন তিনি তিনি কিন্তু নিজে কষ্ট করে, এবং তার বিয়ের পর থেকে প্রচুর আর্থিক উন্নতি হয়, এবং সেই জন্য ওনার কিন্তু যথেষ্ট বিষয় সম্পত্তি উনি বানিয়ে নিয়েছিলেন। এবার এই যে উনি বিষয় সম্পত্তিটা বানিয়েছিলেন, ওনার দুই ছেলে রয়েছে, মানে অনিন্দিতার বাবারা দুই ভাই, তো অবভিয়াসলি যে বাবা তার নিজের দুই সন্তানকেই তার সম্পত্তি দিয়ে যাবে। কিন্তু এই যে উনি সম্পত্তি ক্রমাগত বাড়ছিল, ওনার আর্থিক উন্নতি হচ্ছিল, সেটা কিন্তু ওনার পরিবারের মধ্যেই অনেকে কিন্তু সেটাকে ভালোভাবে নিতে পারছিল না। কারণ প্রথম দিকে তারা এই মানে ওনার বউকে, অর্থাৎ এই অনিন্দিতার ঠাকুমাকে অনেকেই বলতো তোমার বউ বড্ড বেশি খরচাপাতি করে, অনেক বেশি দান ধ্যান করে, এগুলো করা ঠিক না, দেখবে তোমার একদিন পয়সা কড়ি থাকবে না। অনেকে এরকম ওর ঠাকুমার সামনেও নাকি বলতো যে তোমার বউ তো এত লোক পয়সা দিয়ে দুধ কিনছে, আর তোমার বউ তো অনেককে এমনি দুধ দিয়ে দিচ্ছে, এভাবে কি ব্যবসা চলে নাকি, দেখবে একদিন তোমাদের কিচ্ছু থাকবে না, আজকে তোমাদের 4টে গরু আছে, পরের দিন দেখবে পুরো ফাঁকা, কিচ্ছু নেই। এরকম নানান কথাবার্তা কিন্তু বলতো। কিন্তু মানে অনেক সময় দাদু রিয়্যাক্ট করতো, উনি ওনার ওয়াইফকে বলতেন যে তুমি এরকম কেন করছো, তোমার জন্য বেশি পয়সা খরচা হচ্ছে। কিন্তু ঠাকুমা না কখনোই সেসব নিয়ে মানে ঝগড়াঝাটি করা বা নিজেকে চেঞ্জ করে ফেলে, এগুলো উনি কোনোদিনই করতেন না। উনি যেরকম দান ধ্যান করার মানে ওনার সাধ্যমতো ওনার করতেন, সেটাই উনি কন্টিনিউ করতেন। এটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, তো এটা নিয়ে কিন্তু একটা পরিবারে অনেকেরই, বিশেষত ওর পিসিদের একটুখানি সমস্যা হতো, মানে মাঝে মধ্যে আর কি কথা শুনিয়ে দিত। যাই হোক, তো এই বিয়েটা যখন হয়, বিয়েতে উনি একটা খুব সুন্দর মানে নেকলেস গড়িয়েছিলেন, তো সেই নেকলেসটা গিফটও করেন। খুব ভালোভাবে বিয়েটা কিন্তু এই বাড়ি থেকে মিটে যায়। তো সবাই খুব প্রশংসা করছে যে বাহ, খুব সুন্দর করে বিয়েটা দেয়া গেল। আর আমি বললাম যদি বাড়িটা বড় ঠিকই, কিন্তু আমি বলি এতটাও বড় নয় যে একটা পুরো বিয়ে, মানে সে বিয়ে মানে বুঝতেই পারছেন প্রচুর লোকজন তখন আসতো। তো যাই হোক, কোনোরকমভাবে মিটে যায়, ভালোভাবেই হয়। এবার বিয়ের পরে যে অষ্টমঙ্গলা থাকে, তো এই অনিন্দিতার বাবার যে পিসি, সে বললো যে অষ্টমঙ্গলাটাও এই বাড়ি থেকেই হবে। তো ওরা বললো যে ঠিক আছে, বিয়েটা হয়েছে, অষ্টমঙ্গলাটা না হওয়ার কি আছে, তো এখান থেকেই হোক। তো সেই অষ্টমঙ্গলায় যখন সেই তার মেয়ে আসে, সে একেবারে গা ভর্তি গয়না পরে এসেছিল, কারণ তার বাড়ি থেকে গয়না দিয়েছে প্রত্যেকটা আত্মীয় স্বজন, ইভেন অনিন্দিতার দাদুও কিন্তু একটা সুন্দর, আমি বললাম একটা সোনার নেকলেসের সেট দিয়েছিল। তো এসেছে। এবার এখানে একটা জিনিস বলে রাখি, যেহেতু এই বাড়ি থেকে বিয়েটা হয়েছিল,
তো বুঝতেই পারছেন যে যে মানুষটা এমনি 10টা মানুষের সাথে যার ওঠা বসা মেলামেশা রয়েছে, বিপদে আপদে যাদের সাহায্য করে, বাড়িতে একটা এত বড় অনুষ্ঠান হচ্ছে, তো উনিও তাদেরকে নিমন্ত্রণ করেছে আশেপাশের প্রচুর লোককে, যে চেনা পরিচিত লোককে করতেই হবে, কারণ প্রচুর মানুষের সাথে জানা চেনা, দাদুর বিজনেস ছিল, ফলে প্রচুর লোক আর কি নিমন্ত্রিত ছিল, আশপাশ থেকেও প্রচুর লোক আর কি মানে ইনভাইটেশন পেয়েছিল। এবারে যেদিনকে আর কি এই অষ্টমঙ্গলার অনুষ্ঠানটা হয়, সেদিনও বেশ কিছু কিছু লোক কিন্তু নিমন্ত্রিত ছিল। আচ্ছা, আর একটা কথা বলি, এই যে যেটা অনিন্দিতা এখানে মেনশন করেছে ইমেলে, এই যে অনুষ্ঠানটা বিয়ের হয়েছিল, এদের বাড়ির তরফে যত খাওয়া দাওয়ার জন্য যত লোককে ইনভাইট করা হয়েছিল, সেই জন্য কিন্তু খাওয়া দাওয়ার একটা পোর্শনের টাকা কিন্তু অনিন্দিতার দাদুও দিয়েছিল। মানে বিয়েতে গিফট তো আলাদা দিয়েই ছিল, সোনার নেকলেসের সেটটা, তাছাড়াও কিন্তু যেহেতু আরও বেশ কিছু লোককে এক্সট্রা নিমন্ত্রণ করতে হয়েছিল এই বাড়ি থেকে হচ্ছে বলে, তাদের জন্য কিন্তু বেশ অনেকটা পরিমাণ খাওয়া দাওয়ার টাকার একটা অংশ কিন্তু দাদু পে করেছিল। এটা আমি কেন বললাম সেটা আপনারা পরে বুঝতে পারবেন। তো অষ্টমঙ্গলা হয়েছে, তো সেখানে থাকবে, মেয়ে জামাই আসবে, সে থাকবে, তো সে মেয়ে প্রচুর গয়নাগাটি পরে এসছে, ভালো কথা। এবার তাদের খুব সম্ভব তাদের 3 দিন ওখানে থাকার একটা কিছু রিচুয়াল ছিল। তো যেদিন চলে যাবে সেদিন সকালবেলা বাড়িতে মানে একবারে হুলুস্থুলু কাণ্ড। তো মানে এই রানী ঠাকুমা তো অনেক সকালবেলা উঠে ঠুটে সমস্ত রান্নাবাড়ি কি হবে না হবে, মেয়ে জামাই চলে যাবে আজকে, কি কি খাওয়া দাওয়া হবে, কি সব করা হবে, সমস্ত কিছু উনি সকাল থেকে উঠে উনি রান্নাঘরে একেবারে লেগে পড়েছে। আর এদিকে মানে একটা বাড়িতে একটা হুলুস্থুলু কাণ্ড হয়ে গেছে। তো উনি কিন্তু কিছুই জানেন না যে কী জন্য কাণ্ড ঘটেছে, কী ব্যাপার হচ্ছে, উনি কিচ্ছু জানেন না। উনি রান্নাঘর থেকে একটু চেঁচামেচির আওয়াজ শুনে বাইরে বেরিয়েছেন। তো বাইরে বেরিয়ে এসে উনি যেটা শোনেন, এটা শুনে কিন্তু ওনারও মাথায় একেবারে মানে বাজ পড়ার মতো ব্যাপার ঘটে। কী ঘটনা ঘটে সেটা একটু বলি। উনি জানতে পারেন যে ওই যে মেয়ে এসছে, আমি বললাম যে মেয়ে প্রচুর গয়নাগাটি পরে অষ্টমঙ্গলা এসেছিল, তার বেশ একটা অভিজাত বাড়িতেই বিয়ে হয়। তো সেই মেয়ে নাকি কিছু গয়না আর কি, কিছু ভারী গয়না, 2টো নেকলেস, তারপরে আরও দুল, কিছু চুড়ি ঠুড়ি, সে নাকি তার ঘরে খুলে রেখেছিল রাতের বেলা। তো সকালবেলা সে উঠে স্নান টান করতে গেছে, তার ঘরের দরজা খোলা ছিল, এবং সে যখন এবার মানে সাজবে বলে গয়নাগুলো পরতে গেছে, তখন দেখছে তার যেখানে আর কি গয়না রাখা ছিল সেখান থেকে 2টো ভারী হার, দুটো চুড়ি, এরকম 2টো একটা কানের দুল, এগুলো কিন্তু সে খুঁজে পাচ্ছে না, মানে চুরি হয়ে গেছে। এবার এখানে একটা জিনিস আমি বলি যে ওনাদের যে বাড়িতে যে মানে গরুর ছিল, আমি আগেও বললাম, তো সেই গরুর যে দুধটা নিতে আসতো সেটা কিন্তু সকালবেলায় অনেক লোকজন আসতো, ফলে সকালবেলা ওদের বাইরের দিকের ঘরটায় বা যেখানে আর কি ঘরের সাথে লাগোয়া যেখানে গরু থাকার যে জায়গাটা ছিল, সেখানে কিন্তু প্রচুর বাইরের লোক আসতো। এবার যারা বাইরের লোকেরা দুধ নিতে আসতো তারা কিন্তু কেউই ঘরের ভিতরে ঢুকতো না, মানে ভিতরের ঘরে তাদের ঢোকার কোনো মানে গল্পই নেই, সারা বাইরে থেকে আসতো, টাকা দিত, দুধ নিত, চলে যেত। আর এই উনি মানে এই রানী ঠাকুমা উনি গরুদের দেখভাল করতেন ঠিকই, কিন্তু যখন ওই দুধ দোয়ানোর জন্য কিন্তু 2টো লোক ছিল, তো সেই লোকটাই আসতো, এসে দুধটা দুইয়ে দিয়ে যেত, তারপরে যে যেরকম দুধ নিত সে সেরকম টাকা দিয়ে নিয়ে চলে যেত। এইবারে ওই যে গয়না পাওয়া যাচ্ছে না, এটা নিয়ে বাড়িতে একটা বিশাল একটা ঘটনা ঘটে গেল। এবং মানে জাস্ট ঘটনাটা ঘটেছে তার কিছুক্ষণের মধ্যেই এই যার মেয়ে আর কি অনিন্দিতার বাবার যে পিসি, সেই পিসি বলতে থাকেন যে বৌদি অর্থাৎ এই রানী ঠাকুমা বাড়িতে প্রচুর লোকজনকে ইনভাইট করেছিল, তারা মানে আসা যাওয়া করে, সমস্ত কিছুর মধ্যে তাদেরই মধ্যে কেউ হয়তো এসে, তারা হয়তো জানতো যে ঘরের কোন ঘরে মেয়ে জামাই আছে, কোন ঘরে গয়নাপাতি রাখা হচ্ছে, তো সে এসে নাকি গয়না নিয়ে গেছে। এবং যে এসে গয়না নিয়েছে, মানে এরকমইভাবে ব্যাপারটাকে সাজানো হয় বলা যেতে পারে, যে রানী ঠাকুমা প্রচুর লোকের সাথে কথোপকথন করে, পাড়া প্রতিবেশী লোকেদেরকে নিমন্ত্রণ করেছে, ফলে তারা জানে ঘরের কোথায় কে কী রাখতে পারে, তো তাদের মধ্যেই কেউ এসে হয়তো ঘর থেকে গয়নাটা নিয়ে চলে গেছে। এবং এই পুরো যে গয়না চুরির যে বিষয়টা হয়, সেটার জন্য একদম ডিরেক্ট কিন্তু রানী ঠাকুমাকে দায়ী করা হয়।
এবং সেই পিসি তো কান্নাকাটি শুরু করে দিয়েছে যে আমার মেয়ের অষ্টমঙ্গলে একটু পরে মেয়ে শ্বশুরবাড়ি যাবে, এরকম দুটো গয়না হারিয়ে গেল, দুটো ভারী হার, তারপরে এরকম দু একটা আরও ছোটোখাটো গয়না হারিয়ে গেল। এটা নিশ্চয়ই বৌদি এত লোকের সাথে আলোচনা করে, বৌদি এত লোকের সাথে কথাবার্তা বলে, বিয়েতেও এত এত লোককে নিমন্ত্রণ করেছে, তারা আগে থেকেই দেখে গেছিলো, তারা টার্গেট করে গেছিলো যেখান থেকে গয়না নেব সেটাই হলো। এই করে সে মানে ওই মুহূর্তেই কিন্তু এই রানী ঠাকুমাকে প্রচুর রকমভাবে দোষী সাব্যস্ত করতে থাকে। কোনোখানে কিন্তু কিছুই নেই, সে গয়না খোঁজা হয়েছে, তারপরে তো মানে প্রচুর ব্যাপার যায়, প্রত্যেকটা ঘর সার্চ করা হয় গয়না কোথাও আছে কিনা দেখার জন্য। রানী ঠাকুমা নিজের ঘর আলমারি খুলে দেয় যে দেখো কিছু হয়েছে কিনা, সে কোথাও কিন্তু সে গয়নার পাওয়া যায় না। যাই হোক, তো সেই মেয়ের যে বর ছিলেন মানে নতুন যে জামাই, সে কিন্তু খুব ভালো ছিল। সে বলেছে যে ঠিক আছে, গয়না সব গয়না তো যায়নি, দুটো হার মেইনলি গেছে, তো তুমি তো এত এত বিয়েতে গয়না পেয়েছো, আর এখানে যখন গেছে ওনারা যখন বলছে যে ঠিক আছে দেখবে, জিজ্ঞেস করবে, তো তুমি এটা নিয়ে আর ঝামেলা করো না। তো ওরা তারপরে খাওয়া দাওয়া করে কিন্তু শ্বশুরবাড়ি চলে যায়। মানে এই যে যার বিয়ে হয়েছিল সেই নবদম্পতি কিন্তু যে খুব বিশাল ঝামেলা অশান্তি করেছে তা কিন্তু নয়। পুরো বিষয়টাই কিন্তু এই গয়না হারিয়ে যাওয়াটাকে নিয়ে খুব বড় একটা ইস্যু তৈরি করে কিন্তু এই অনিন্দিতার বাবার যিনি পিসি ছিলেন তিনি বলেন যে আমার মেয়ে জামাইয়ের এরকম একটা ক্ষতি হলো, এতগুলো গয়না চলে গেল, এরকম করে সেটা বিশাল অশান্তি করে। আর আমি বললাম যে অনিন্দিতার যে দাদু ছিলেন তিনি এমনিতে খুবই ভালো মানুষ ছিলেন, উনি ওনার স্ত্রীকে ভালোবাসতেন, সম্মান করতেন, সবই ঠিক আছে, কিন্তু ওই যে বললাম উনি না খুব তাড়াতাড়ি কনভিন্স হয়ে যেতেন। তো উনিও তখন ভাবলেন যে আরে সত্যিই তো বিয়েতে এত লোক এসেছিল, পাড়া থেকে এত লোকজন এসছে, তারাই নিশ্চয়ই কিছু করে গেছে, কারণ বাড়িতে তো এই কটা লোকই রয়েছে, তারা কেউ তো আর গয়না চুরি করবে না। তো এটাই মোটামুটি সবাই বোঝে যে নিশ্চয়ই বাইরে থেকে কেউ এসে গয়নাটা চুরি করেছে। কিন্তু এইখানে পুরোই বিষয়টায় ঠাকুমা কিন্তু অনেকবারই বলেছিলেন যে যারা আসে তারা অত্যন্ত বিশ্বস্ত লোক, আর বাড়িতে যে কাজের লোক রয়েছে তাকেও জিজ্ঞাসাবাদ করা, সে তো মানে ভীষণই গোবেচার একজন মানুষ, সে ভাবতেও পারে না এরকমভাবে কোনো জিনিস সে চুরি করে নেবে। তো সে বলে না আমি কিছু জানি না, সে অনেক কান্নাকাটি করে। আর ঠাকুমাও চিন্তা করে যে যারা আসে দুধ নিতে বা যাদের সাথে উনি গল্প করেন বা যাদেরকে উনি হয়তো একটু হেল্প করেন, তারা গরিব হতে পারে কিন্তু তারা সৎ প্রকৃতির মানুষ, আর তাদের মধ্যে কেউ বাইরে থেকে এসে ঘরে ঢুকে গয়না নিয়ে চলে যাবে, এটা খুবই একটা অদ্ভুত বিষয়, এটা হতে পারে না। যাই হোক, কিন্তু এই বিষয়টা মানে ঠাকুমা কাউকেই এই বিষয়টা বিশ্বাস করাতে পারে না এবং পুরো দোষটা গিয়ে কিন্তু ঠাকুমার উপরেই এসে পড়ে। এইবার তো সে অশান্তি যাওয়ার নয়, অতগুলো টাকার গয়না। এবার এই যে যখন এই ঠাকুমার বিয়ে হয়েছিল, ঠাকুমা কিন্তু মানে ঠাকুমার যে বাপের বাড়ি ছিল তারা কিন্তু খুব একটা বড়লোক ছিলেন না, ফলে ঠাকুমার বিয়েতে যে ঠাকুমা প্রচুর গয়নাগাটি পেয়েছিলেন সেরকম কিন্তু কিছু নয়। এবার ঠাকুমা কি করবে, তো উনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন, তো ওনার কাছে সেই সময় একটা বড় চেন ছিল, একটু কিছু কানের দুলঠুল ছিল, উনি সমস্ত গয়নাটা ওনার যে মানে যে ননদ ছিল তার হাতে দিয়ে দেয়। উনি বলেন যে দেখো তোমার মেয়ের গয়না তো আমি এক্ষুনি ফিরিয়ে দিতে পারছি না, আমার কাছে এটুকু আছে, তুমি এটুকু দিয়ে ওর জন্য কিছু একটা অন্তত বানিয়ে রাখো, একটা তো মুখ রক্ষা করতে হবে, ও এখানে এসে ওর গয়নাগুলো চুরি গেল, আমি যথাসাধ্য চেষ্টা করব যত তাড়াতাড়ি হয়, নয় গয়নাগুলো কি করে মানে চুরি গেছে কি করে সেটা তো আমি উদ্ধার করার চেষ্টা করবই, কিন্তু যদি আমি উদ্ধার করতে নাও পারি, আমি কিন্তু তোমার মেয়ের যে পরিমাণ সোনার গয়না খোয়া গেছে আমি সেই পরিমাণ সোনার গয়না ওকে গড়িয়ে দেবো, এটা পর্যন্ত উনি বলেন। কিন্তু ওই যে বললাম যে কিছু কিছু মানুষ থাকে যারা ভালো মানুষের কদর করতে পারে না, তাদের ভালোবাসা তাদের কেয়ারের কদর দিতে পারে না। তো সেই ওনার যে তখন ননদ ছিল সে ওই মানে বলে যে না আমি তোমার এসব নেবো না, যদি তুমি পারো আমার গয়না খুঁজে দাও, না হলে তুমি সেই গয়না গড়িয়ে দাও বা টাকা দাও, যা হোক করো। আচ্ছা, এই বিষয়গুলো যে ঘটছিল এর পিছনে কিন্তু মানে আমি বললাম যে এই রানী ঠাকুমার উপরে একটা বহুদিনের আগের রাগ কিন্তু এই পিসির ছিল। সেটা কেন ছিল আমি বললাম যে যেহেতু ওর দাদুর অনেক বিষয় সম্পত্তি ছিল, আর উনি এই বিষয় সম্পত্তিগুলোকে মানে মানে দেখুন দাদুর তো সব কিছু বানিয়েই ছিল, কিন্তু ঠাকুমা সমস্ত কিছু তদারকি করতেন যে কোথায় কত টাকা খরচা হবে, কোন জিনিসটা কোন ছেলেকে দেবেন, কোন জিনিসটা দায়িত্বে কোন ছেলে থাকবে, এই সমস্ত কিছু কিন্তু ঠাকুমার হাতে ছিল, ঠাকুমা ঠিক করতেন। তাই অনেক সময় এরকম হতো যে সেই মানে অনিন্দিতার দাদুর সেই বোন
সে কিন্তু এইগুলো দেখে খুব তার মানে সে খুব জেলাসি ফিল করতো। সে মনে হতো যে বাবা মানে বৌদি এত বেশি প্রাধান্য পাচ্ছে সংসারে, বৌদি আসার পরে সংসারে আর্থিক উন্নতি হওয়ার জন্য মানে ওনার নিজের শ্বশুর শাশুড়ি তিনিও এই রানী ঠাকুমাকে খুব ভালোবাসতেন। তো সব কিছু থেকে না ওনার মনে একটা হিংসে কাজ করতো, এবং উনি চাইতেন যে ওনার যেহেতু এক ছেলে এক মেয়ে রয়েছে, উনি চাইতেন যে ওনার দাদা যেন নিজের 2 ছেলের পরেও ওনার ছেলে মেয়েকে কিছু সম্পত্তি দিয়ে যায়। মানে এরকম কথাবার্তা উনি বিভিন্ন সময় বলতেন। যাই হোক, তো ওইভাবে তো আর সরাসরি এসব নিয়ে তো ঝগড়াঝাটি করা যেত না। তো সেই জন্য কোনো না কোনো সুযোগ যদি পেতেন উনি সেটা নিয়ে একটা বিশাল বড় অশান্তি করতেন। এরকম ব্যাপার হলো, তো তারপরে তো উনি বাড়ি চলে গেল, এই বিয়ে থা সমস্ত মিটে গেল, যে যার বাড়ি চলে গেল। কিন্তু রানী ঠাকুমা কিন্তু প্রচণ্ড হার্ট হলেন, পুরো বিষয়টা ওনার খুব খারাপ লাগলো, খুব কষ্ট পেলেন উনি, যে এরকম একটা ঘটনা ঘটলো, মানে এটা কি করে ঘটলো। উনি নিজেও ঠিক মনে মনে এটা ব্যাপারটাকে না মেনে নিতে পারছিলেন না যে এটা সম্ভব কি করে। যাই হোক, তো আস্তে আস্তে না দাদুও এই বিষয়টা নিয়ে খুবই ট্রেস থাকতেন। দাদুরও মাঝে মধ্যে শরীর টরীর খারাপ হয়ে যেত, আর কারণ ওনার বোন এসে মাঝে মধ্যেই বলতো যে এই বাড়ি থেকে বিয়ে হওয়ার জন্য এতখানি টাকা পয়সা লস গেল, বা এই গয়না চলে গেল। তো তখন ঠাকুমা না মানে দাদু অনেক সময় ঠাকুমাকে অনেক কথা শোনাতেন এটার জন্য, যে তুমি সত্যি মানুষজনকে বেশি প্রাধান্য দিচ্ছ, সবাইকে বাড়িতে ডাকো, নিশ্চয়ই এই যারা আসে তাদের মধ্যেই কেউ মানে জিনিসটা চুরি করেছে। উনি কিন্তু খুব মনে দুঃখ পেতেন। এবার তখন ওনার 2 ছেলে, তো 2 ছেলেদের সামনেও মানে অনেক সময় এই বিষয় নিয়ে অশান্তি হয়েছে। তো ওনার না ভীষণ খারাপ লাগতো যে এটা কেন এরকম হলো আর কি। এবার তখন উনি মনে মনে ঠিক করলেন যে যেভাবেই উনি হোক উনি গয়নাটা খুঁজে বার করবেন। তো সেই সময় বাড়িতে যারা যারা এসেছিলেন উনি প্রত্যেকের সাথে আর কি সরাসরি না হলে উনি কথা বলেন যে এরকম গয়না চুরি গেছে, তো তোমরা কি কিছু দেখেছো এরকম গয়না পার্টি। এবার যে মানুষগুলো ছিল উনি কিন্তু জানতেন যে এই মানুষগুলো ভীষণই গরিব হতে পারে কিন্তু সৎ, তারা চোর নয়। তো উনি বুঝলেন তাদের সাথে কথাবার্তা বলে যে তারা কিন্তু জিনিসটা চুরি করেনি। তো এরকম মানে ব্যাপার ঘটেছে যে উনি ওরকমই মানে কোনো একটা বাড়িরই কোনো একটা কাজের জন্য উনি একটু বেরিয়েছিলেন। এবার যখন বেরিয়েছেন মানে তখন মানে বৈশাখ মাস, তো আপনারা জানেনই যে বৈশাখ মাসে কিন্তু প্রচুর কালবৈশাখীর ঝড় হয়, হঠাৎ হঠাৎ বিকেলবেলার দিকে সন্ধে করে ঝড় হয়। তো এরকম উনি বেরিয়েছেন, তো বেরোনো মানে উনি বেরিয়েছিলেন, এখানে একটা জিনিস বলি, ওই যে উনি বেরিয়েছিলেন সেটাও কিন্তু উনি একটা কাজ নিয়েই বেরিয়েছিলেন। আর উনি ভেবেছিলেন যে একটা ভালো নেকলেস করতে কত টাকা লাগতে পারে, তো সেই বিষয়ে একটু ওনাদের ওখানে একটা স্যাঁকড়া ছিল খুব পুরনো, সেটা নাকি এখনও আছে। তো ওনার দোকানে উনি গেছিলেন, ওর ঠাকুমা রানী ঠাকুমা। তো রানী ঠাকুমা গেছেন, আমি বললাম যে ওনাকে পাড়ায় কিন্তু মানে যারা রানাঘাট থেকে ঘটনাটা শুনছেন হয়তো আপনারা কেউ কেউ জানতেও পারেন, তো পাড়ায় সবাই ওনাকে খুব ভালোবাসতো। আর এই যে স্যাঁকড়ার দোকানটা ছিল একটু দূরে ছিল। তো স্যাঁকড়ার দোকানে উনি কথাবার্তা বলেছেন যে কীরকম কী টাকা পয়সা লাগতে পারে। তো উনি ফিরছেন, তো ফেরার সময় ওনার মানে প্রচণ্ড আর কি ঝড় উঠেছে আর কি, কালবৈশাখীর ঝড়, বুঝতেই পারছেন আকাশ কালো করে এসছে, প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে। এবার উনি তো আটকে গেছেন, উনি একা বেরিয়েছেন তখন সন্ধেবেলা, বা তখন ওনার ছেলেরা বেশ বড় বড়। তো উনি ভাবছেন যে সবাই আমার জন্য চিন্তা করবে, তো উনি একটা মানে শেড মতো ছিল, তো সেখানে উনি ওয়েট করছেন ঝড়টা একটু কমলে উনি বেরোবেন আর কি। সে ঝড় তো মানে প্রচণ্ড বাজ পড়ছে, চারিদিকে ঝড় বৃষ্টি হচ্ছে। এবারে উনি ভাবলেন যে এবার একটু যেই বৃষ্টিটা একটু থেমেছে সেই মুহূর্তে উনি হাঁটা শুরু করলেন। এবার ওনার বাড়ি থেকে ওই স্যাঁকড়ার দোকান সেটা কিন্তু খুব বিশাল ডিস্টেন্স ছিল না, কিন্তু যেহেতু ঝড় বৃষ্টি হয়ে গেছে ফলে উনি খুব জোরে জোরে আর কি হাঁটতে পারছেন না, রাস্তাঘাটে গাছপালা পড়ে রয়েছে। এবার উনি হাঁটছেন, হাঁটতে হাঁটতে উনি মানে বুঝতে পারছেন যে ওনার পিছন পিছন কিছু একটা আসছে। সেটা কি আসছে, উনি যখনই পিছনে তাকাচ্ছেন উনি দেখছেন কিচ্ছু নেই, আর প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে, ওই সময় কেই বা বাইরে থাকবে। উনি দেখছেন কিছু নেই, আবার উনি হাঁটছেন হাঁটছেন, আবারও ওনার মনে হচ্ছে কিছু একটা ওনার পিছন পিছন আসছে। এবার না মানে ওনার একটু ভয় লাগা শুরু হলো যে ব্যাপারটা কি হলো, তখন সন্ধে হয়ে গেছে, কিছু একটা মনে হচ্ছে পিছন পিছন আসছে। তো উনি কী করলেন, উনি মানে পায়ে ওনার দুটো মানে মানে হাওয়াই চটি যেগুলোকে বলে সেটা ছিল, তো উনি সেটা হাতে নিয়ে উনি যাতে জোরে জোরে হাঁটতে পারেন উনি খালি পায়ে হাঁটা শুরু করলেন। এমন সময় উনি মানে বুঝতে পারেন যে মানে উনি না মানে একটা জায়গায় এমন করে আর কি ঝড় বৃষ্টি হয়ে এমন করে গাছের ডালপালা পড়েছিল, উনি খুব জোর হোঁচট খান, ভীষণ জোরে হোঁচট খান, এবং হোঁচট খেয়ে উনি একেবারে মুখ থুবড়ে পড়ছিলেন,
বাট সেই মুহূর্তে ওনার মনে হলো, উনি ফিল করলেন যে কেউ একজন ওনাকে পিছন থেকে ওনার হাত দুটোকে পিছন থেকে চেপে ধরলো। মানে উনি একদম হোঁচট খেয়ে পড়ে যাচ্ছেন, কিন্তু ওনার মনে হলো ওনার শরীর থেকে কেউ একজন, মানে যাতে উনি পড়ে না যান, ওনার হাত দুটোকে খুব জোর চেপে ধরেছে। এই বিষয়টা যখন হয় তখন না উনি একটু চমকে যান। প্রথম কথা হচ্ছে, একবার ওরকমভাবে উনি হোঁচট খেয়েছেন, পড়ে যাচ্ছিলেন, তার মধ্যে যখন উনি বুঝতে পারলেন যে ওনার দুহাত কেউ চেপে ধরেছে, উনি মানে হঠাৎ করে পিছন দিকে তাকিয়েছেন। পিছন দিকে তাকিয়ে উনি দেখছেন যে কেউ নেই, মানে কেউ নেই, মানে কেউ নেই। কিন্তু তাহলে উনি ভাবছেন, তাহলে আমার হাত দুটোকে কে ধরলো? তো উনি না মানে কিছু বুঝতে পারলেন না, উনি চলে গেলেন সামনের দিকে এগিয়ে গেলেন। এবার ওনার বাড়িটার থেকে তখন উনি মাত্র এই কত হবে 2 থেকে 3 মিনিটের ডিস্টেন্সে রয়েছেন। এইবারে যে 2-3 মিনিটের ডিস্টেন্সে রয়েছে, ওনার মনটা তো খুব খারাপ, কারণ তার আগে আবার ওনাদের কিছু খরচাপাতি হয়েছে, এতবার একটা বিয়ের অনুষ্ঠান গেছে, ওনার হাত প্রায় ফাঁকা বলা যেতে পারে। তারপর ওরাও একটা ভালো সোনার গয়নার হারে সেট দিয়েছিল, ফলে সেই মুহূর্তে আবার অতগুলো টাকা খরচাপাতি করে একটা গয়না দেওয়া, এটাও তো একটা খুব বড় বিষয়। তো ওনার সব কিছু মিলিয়ে মনটা খুব খারাপ ছিল। আর আরও বেশি যে কারণে ওনার মনটা খারাপ ছিল, সেটার কারণ হচ্ছে এটা যে উনি কিছুতেই বুঝতে পারছিলেন না যে জিনিসটা চুরি গেল কী করে। তো সব কিছু মিলিয়ে ওনার মনটা খুব খারাপ। তো উনি বাড়ি ঢুকবেন, 2-3 মিনিট ডিস্টেন্সে আছেন, এমন সময় ওনার একজনের সাথে দেখা হয়। এবার কার সাথে দেখা হয় সেটা একটুখানি বলি। আমি আপনাদেরকে ঘটনার শুরুতে বলেছিলাম যে রানী ঠাকুমা কিন্তু প্রচুর ভালো ভালো কাজ করতেন, যতটুকু ওনার আর কি সাধ্য ছিল। তো ওনাদের বাড়িতে যে গরু ছিল, তো মানে ওনাদের বাড়ির ঠিক 2-3টে বাড়ি পিছনে কিছু ছোট ছোট কাঁচা বাড়ি মতো ছিল তখন। তো সেই বাড়িতে একটা খুব বৃদ্ধা ভদ্রমহিলা থাকতেন। তো সেই বৃদ্ধার মানে উনি খুবই গরিব মানুষ, উনি লোকের বাড়িতে একটু আধটু কাজকর্ম করে যেটুকু আর কি যা পেতেন সেই দিয়ে উনি আর ওনার মেয়ে মানে কোনো রকমে চলতো। এবার ওনার মেয়ের একদিন একটা মোটামুটি সম্বন্ধ আসে, বিয়ে হয়, এবং সেই বিয়ের সময়ও কিন্তু এই রানী ঠাকুমা বেশ কিছু জিনিসপত্র, শাড়ি, তারপরে বাসনপত্র, যেটুকু আর কি ওনার সাধ্য হয়েছিল উনি কিন্তু দান দিয়েছিলেন আর কি। তো ওই মেয়েটার বিয়ে দিয়েছিলেন, সব কিছুই ভালো ছিল। তো ওই মেয়েটির যখন বাচ্চা হবে তখন সে কিন্তু এইখানে চলে আসে, মানে কিছুদিনের জন্য এসেছিল বাপের বাড়িতে তার মায়ের কাছে। এবার তার মা তো প্রচণ্ড গরিব, এবার মেয়ে প্রেগনেন্ট, তাকে তো কিছু ভালো মন্দ খাওয়াতে হবে। তো এই রানী ঠাকুমার কাছে তখন ওই বয়স্কা ভদ্রমহিলা এসে মাঝে মধ্যে একটু দুধ, একটু দুটো ডিম, একটু ফল, একটু ডাল, চাল, এগুলো কিন্তু মাঝে মধ্যে নিয়ে যেত। যে মানে মানে শ্বশুরবাড়ির লোক জানতো যে মা খুবই গরিব মানুষ, কী করবে, কিন্তু তার মেয়ের ইচ্ছে হয়েছে যে সে কিছুদিন মায়ের কাছে থাকবে। কিন্তু এবার মা ভাবছে যে মেয়েকে তো কিছু ভালো মন্দ খাওয়াতে হবে। তো ওনার পক্ষে তো আর অত টাকা পয়সা নেই যে উনি মেয়েকে রোজ রোজ একটু ভালো মন্দ কিছু করে খাওয়াবে। তো তখন এই রানী ঠাকুমার থেকেই কিন্তু উনি জিনিস চেয়ে নিয়ে যেতেন, এবং রানী ঠাকুমাও খুব আনন্দ সহকারে ওনাকে জিনিসপত্র দিতেন। তো ওই আর কি ভদ্রমহিলার সাথে দেখা হয়েছে। তো ওই ভদ্রমহিলা এই রানী ঠাকুমাকে ভীষণ রেসপেক্ট করতেন। মানে যখনই দেখা হতো উনি দুটো হাত জোর করে কপালে ঠেকে প্রণাম করতেন। আর এটা অনেক বছর আগেকার ঘটনা। তো তখন না মানে হঠাৎ করে ব্রাহ্মণ বাড়ির মানুষকে চট করে অন্য কেউ ছুতো না, মানে ওই পা ছুঁয়ে প্রণামটা করতো না অনেকেই। তো ভাবতো যে উঁচু জাত ব্রাহ্মণ বাড়ির বউ, তো তাকে হঠাৎ করে পা ছুঁয়ে প্রণাম করো কিছু, কিন্তু ওই দুটো হাত জোর করে কপালে ঠেকাতো। তো সেম জিনিসটা ওনার সাথেও করে, তখনও করেছে। তো এই রানী ঠাকুমা জিজ্ঞেস করছে, কী ব্যাপার, তোমার মেয়ের কেমন আছে, ওর কি বাচ্চা হয়ে গেছে? তখন বলছে, হ্যাঁ গো, আমার মেয়ের একটা ফুটফুটে নাতি হয়েছে, আমার খুব আনন্দ জানো তো। আর তুমি আমাকে সেই সময় আমার মেয়ে যখন এসেছিল তখন তুমি এত সাহায্য করেছো না, মানে আমার মেয়েও খুব আনন্দ পেয়েছে। আর আমার এই মেয়ের ঘরে নাতি হয়েছে, এই তো 3 দিন হয়েছে আমার এরকম নাতি হয়েছে। তো উনি তো খুব খুশি হয়েছে রানী ঠাকুমা। তো বলছে যে ঠিক আছে, মেয়ে যদি একবার এখানে আসে, নাতিকে নিয়ে এসো, আমিও তোর মুখটা দেখবো, মুখ দেখে আমার যেটুকু আর কি হয় আমি দেবো। তখন বলছে, হ্যাঁ হ্যাঁ, তোমার কাছে নিশ্চয়ই আমি মেয়েকে পাঠাবো। তুমি আমার মেয়ে যে কদিন এখানে ছিল, 1 সপ্তাহ ছিল, তুমি তো প্রচুর করেছো, নাহলে আমি লোকের বাড়ি কাজ করে আর কত পয়সা পাই যে মেয়েকে যত্ন আত্তি করে রাখবো। তো তখন ঠাকুমা মানে মনের মধ্যে যদি একটা কষ্ট থাকে, মানে সেটা দেখবেন আপনাকে যদি কেউ ভালো করে লক্ষ্য করে, সেও কিন্তু বুঝে যাবে যে আপনার মনে কিছু একটা চলছে। তো স্বাভাবিকভাবেই ওই বয়স্কা ভদ্রমহিলা, সে কিন্তু রানী ঠাকুমার মনে যে এই ব্যাপারগুলো চলছে সেটা কিন্তু বুঝতে পারে। তো বলছে, কি হয়েছে গো তোমার? আচ্ছা, এখানে একটা জিনিস বলি, ওই যে
ভদ্রমহিলা যার আর কি মেয়ের ঘরে ছেলে হয়েছিল, সে কিন্তু এই রানী ঠাকুমার থেকে সেই সময় বয়সে বড় ছিল, কিন্তু ঠাকুমা মানে এত মানুষকে হেল্প করতে যে ওনার থেকে বয়সে বড় মানুষেরাও কিন্তু খুব রেসপেক্ট করতো। হুম। আর ওই এরিয়ার মধ্যে ওরা কিন্তু ছিল, এই অনিন্দিতা দাদু ঠাকুমারা ছিল মানে একটা সম্ভ্রান্ত অভিজাত পরিবার ওই এলাকার মধ্যে, সেই সময়কার কথা আমি বলছি। তো বলছে যে হ্যাঁ, তো তখন বলছে তোমার কি হয়েছে, তোমার কি মন টন কিছু খারাপ? তখন বলছে না না, মন টন কিছু খারাপ না, সব ঠিক আছে, তোমার ঘরে এত ভালো, তোমার মেয়ের ঘরে ছেলে হয়েছে এটা শুনে আমার খুব ভালো লাগছে, খুব আনন্দ পেলাম। তো বলে না উনি চলে যাচ্ছিলেন। এবার যখন চলে যাচ্ছিলেন তো তখন উনি আবার পিছন থেকে ডেকেছে, বলছে যে না তুমি সবার এত উপকার করো, সবার জন্য এত করো, এত ভাবো, তোমাকে দেখে কিন্তু আমার মনে হচ্ছে নিশ্চয়ই তোমার মনে কিছু একটা ঘটেছে, তোমার নিশ্চয়ই মনে কোনো অশান্তি চলছে। তো তখন বলছে যে না না, আমার সব কিছুই ঠিক আছে। তো উনি একটা দুটো কথা আরও বলতে, তো তখন না রানী ঠাকুমা চেপে রাখতে পারেনি, তো উনি মানে কেঁদে ফেলেছেন আর কি। বলছে যে আর বলো না, আমার ননদের মেয়ের বিয়ে ছিল, এই বিয়ে নিয়ে তো প্রচুর ব্যস্ততা ছিল, মানে প্রায় 10-12 দিন ধরে আমরা বিয়ে নিয়েই ব্যস্ত, সব কিছু এত ভালো করে হলো, কিন্তু লাস্টে জানো তো মেয়েটার দুটো গয়না, ভারী দুটো গয়না চুরি হয়ে গেছে, বাড়ি থেকে পাওয়া যাচ্ছে না। এইটা শোনার পর থেকে আমার মনটা একদম ভালো নেই, খুব অস্থির অস্থির লাগে জানো তো এটা মনে করলেই। আর আমি যখন কথা দিয়েছি যে ওর গয়না না হলে আমি ওর যতটুকু সোনার গয়না মানে চুরি গেছে আমি সেই পরিমাণ গয়না ওকে গড়িয়ে দেবো, মানে সেটাই ভেবে পাচ্ছি না যে আমি কী করে কী করবো, কারণ এত বড় একটা খরচাপাতি গেল। হুম। তো তখন না মানে ওই বয়স্কা মহিলা, যিনি হতদরিদ্র মানুষ আর কি বলা যেতে পারে, তো তিনি বলছেন মানে তিনি না মানে একটুখানি মৃদু মৃদু হাসছে টাইপের। তো তখন বলছে যে উনি না মানে কিছু বুঝতে পারছে না। তো তখন রানী ঠাকুমা বলছে যে তুমি হাসছো মানে আমার কথাটা শুনে, আমি কিন্তু সত্যি কথাই বলছি, আমার মনটা সত্যি ভালো নেই। তো তখন ওই ভদ্রমহিলা নাকি রানী ঠাকুমাকে বলছে যে তুমি মানুষের এত ভালো করো, তোমার ঘর থেকে কারোর জিনিস চুরি যেতে পারে? তখন বলছে যে অতি বড় চোরও যদি তোমার ঘরে আসে, সেও কিন্তু তোমার ব্যবহার দেখে তুমি এমনিই সবাইকে কত কিছু দিয়ে দাও। হুম। বলছে তোমার ঘরে এসে কি কেউ চুরি করতে পারে? এটা কি কখনো হতে পারে যে কোনো মানুষ এসে তোমার ঘরে চুরি করবে? আর কি করেই বা চুরি করবে? তো তখন মানে রানী ঠাকুমারও তো মানে উনিও তো মনে মনে জানেন, অ্যাকচুয়ালি উনিও মনে মনে বুঝতে পারছেন যে এটা চুরি এভাবে কি করে হবে, মানে চুরি করার জন্য একটা মানে ক্ষেত্র তো থাকতে হবে, সেরকম কোনো মানুষ নেই যে চুরি করবে, আর চুরিটা হবেই বা কী করে। যাই হোক, তো উনি আর কথা বাড়াননি, উনি তখন কাঁদতে কাঁদতে বললো যে তুমি ভালো থেকো, তুমি বরং মেয়ে নাতিকে নিয়ে কিন্তু একবার আমার কাছে আসবে মেয়ে এলেই। তখন বলছে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, তুমি তোমাকে আমি মেয়েকে পাঠাবো তোমার কাছে। তো বলে উনি চলে যাচ্ছেন। এবার চলে যাচ্ছেন যখন, সেই মুহূর্তে অনেক মানে মোটামুটি বেশ অনেকটা দূরে উনি চলে গেছেন। তো তখন না রানী ঠাকুমার কি মনে হলো, উনি পিছনের দিকে তাকিয়েছেন। তো পিছনের দিকে তাকিয়ে দেখছে যে ওই ভদ্রমহিলা তো চলে গেছে। তো পিছনের দিকে উনি কেন তাকিয়েছিলেন, কী জন্য তাকিয়ে, সেটা কিন্তু উনি নিজেও জানেন না। তো পিছনের দিকে তাকিয়ে যেই মুহূর্তে উনি আবার সামনের দিকে মাথাটা ঘুরিয়েছেন, ঠিক সেইখানে উনি দেখেন ওই ভদ্রমহিলা দাঁড়িয়ে। তো ভদ্রমহিলাকে ওইভাবে মানে দেখে মানে দেখুন, আপনার পিছনে যদি কেউ থাকে, সে যদি আপনার আগে কিছুক্ষণের মধ্যে চলে আসে, তার মানে কি সে আপনাকে ক্রস করে তাড়াতাড়ি হেঁটে আপনার সামনে আসবে? এটাই তো হওয়া সম্ভব। মানে আপনি সামনে, সেই মানুষটা পিছনে, ক্ষণ মুহূর্তেই আবার সেই মানুষটা তো আপনার সামনে চলে আসতে পারে, আসতে গেলে আপনাকে ক্রস করে হেঁটে আসতে হবে বা ঘুরেও তাড়াতাড়ি আসতে হবে, বাট সেটা কিন্তু উনি দেখেননি আসতে। তো রানী ঠাকুমা দেখছে যে ওই ভদ্রমহিলা আবার সামনে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে ওনাকে বলছে যে তুমি সবার এত ভালো করো, তোমার চোখে আজকে জল, তুমি কষ্ট পেও না। যে জিনিস মানে তোমার ঘরের লোকেরই তো জিনিস গেছে, বলছে ঘরের লোকের জিনিস ঘরের লোকের কাছেই আছে, তুমি সব ঠিক হয়ে যাবে, তুমি এসব নিয়ে চিন্তা করো না। তোমার ঘর থেকে যে জিনিসটা গেছে সেটা ঘরের লোকের কাছেই আছে, তোমার জিনিস চুরিও যায়নি, আর তোমার এটা নিয়ে তো মন খারাপ করারও কিছু নেই। আর তুমি তো গয়না দিয়েছো, তুমি আবার কেন গয়না দেওয়ার কথা ভাবছো? বলছে তুমি বাড়ি যাও, দেখবে সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, এরকম করে বলছে। বলতে বলতে না মানে উনি না কিছু বুঝতে পারছেন রানী ঠাকুমা, যে ভেবেছে হয়তো যে মানে আমাকে হয়তো সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। তো উনি মাথাটা নেড়ে উনি বাড়ি চলে গেছেন, এমনি দেরি হয়ে গেছে। তো প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে। তো এবার কি হয়েছে, সেদিনকার মতো দিনটা কেটে যায়। এবার ওনার মনে না উনি মানে রানী ঠাকুমা কাজকর্ম করছে, সব কিছুই করছে, কিন্তু মনে মনে ভাবছে যে বাড়ির লোকের গয়না গেছে বলছে, বাড়ির লোকের কাছেই আছে, কেন এই কথাটা আমাকে বললো, এই কথাটা বলার মানেটা কি? তো উনি ভাবলেন যে আচ্ছা তাহলে মানে উনি কি এমনিই জাস্ট কথাটা বললো?
তো উনি আবার মানে যে ঘরটা উনি মেয়ে জামাইকে দিয়েছিলেন, ওই ওনার ননদের মেয়ে আর তার জামাইকে, উনি সেই ঘরটা আবার ভালো করে খোঁজেন। ওনার প্রত্যেকটা বাড়ির প্রত্যেকটা ঘর উনি ভালো করে আবার খোঁজেন, কিন্তু কোথাও কিন্তু উনি গয়না পান না। তো ভাবলো যে ধুর, আমাকে হয়তো সান্ত্বনা দেওয়ার জন্যই তাহলে উনি ঘটনাটা বলেছে। এইবারে পরের দিন, সেদিন তো কেটে গেল সেই রাতটা, সেদিন কিন্তু পুরো রাত অবধি ঝড় বৃষ্টি হয়। মানে উনি যখন বাড়ি ফিরেছিলেন তখন আবার ঝড় বৃষ্টিটা থেমে যায়, তার আবার কিছুক্ষণ পরতে কিন্তু সেম ওরকম বৃষ্টি শুরু হয়। তো পরের দিন সকালবেলা যখন দুধ নিতে লোকজন এসছে, তো তখন উনি মানে বাকি আশেপাশের যে লোকজন ছিল তাদের থেকে উনি শুনতে পান ওই যে ওনাদের বাড়ির পিছনের দিক করে একটা মানে পুকুর ছিল, সেই পুকুরের উল্টো পাড়ে কিন্তু ওই কয়েকটা রকম ছোট ছোট ঝুপড়ি মতো ঘর ছিল, আর সেইখানেই কিন্তু ওই ভদ্রমহিলা থাকতেন যার সাথে আগের দিন দেখা হয়েছিল। তো দুধ নিতে যারা এসে তো তাদের মুখ থেকে শুনলো যে ওই যে ভদ্রমহিলা ছিল রাতের বেলা, মানে আরও তো প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে, তো উনি নাকি প্রথমে ওনার খুব গলার আওয়াজ, চিৎকার চেঁচামেচির আওয়াজ পাওয়া যায়, ওনার যে ঘরে জল পড়ছে বা এরকম কিছু উনি চিৎকার করতে থাকেন। এবং তারপরে যেহেতু মানে আশেপাশের বাড়িগুলো খুব ছোট ছোট বাড়ি ছিল ঝুপড়ি মতো, তো তাদেরও ঘরে জল ঢুকেছে, ফলে ব্যাপারটাকে কেউ তখন অতটা পাত্তা দেয়নি, সবাই যে যার নিজের ঘর নিয়ে ব্যস্ত। এবং আজকে নাকি ভোর রাতের বেলা, মানে একদম যখন দিনের আলোটা জাস্ট ফুটেছে, সেই সময় সবাই দেখে যে ওনার ঘরের মধ্যে উনি মানে পড়ে রয়েছেন এবং উনি মারা গেছেন। ঠিক আছে, মানে কালকে রাতে কখন উনি মারা গেছেন, কি বৃত্তান্ত, সেটা কিন্তু কেউ জানে না, কিন্তু এটুকু বুঝেছে যে উনি মারা গেছেন। মানে বিকেলবেলা যখন ঝড় বৃষ্টি হচ্ছিল তখন একটু মানে ওনার ঘর থেকে আওয়াজ আসলে এই ঘরে জল ঢুকছে, এই আমার ঘরের জানলা দিয়ে, মানে খুবই ছোট আর কি, একটা ঝুপড়ি মতো ঘর ছিল, বুঝতেই পারছেন কালবৈশাখীর ঝড়, প্রচণ্ড হাওয়ার দাপট থাকে। এবার কখন উনি মারা গেছে সেটা কিন্তু কেউ জানেও না। তো ওনার মেয়েকে খবর দেওয়া হয়েছে, তো সেও আসছে। তারপরে ওনার আর কেউ ছিল না তিনকুলে, ওনার মেয়ে আর উনি। তো তারপরে ওনাকে আর কি সৎকারের ব্যবস্থা করা হবে। এই কথাটা যেই মুহূর্তে রানী ঠাকুমা শোনেন, ওনার না মানে প্রচণ্ড বুকের ভিতরটা ধড়াস করে ওঠে। কারণ মানে উনি পুরো ব্যাপারটা শুনলে, আমি আপনাদেরকে ঘটনাটা যখন বললাম যে প্রথমে ঝড় বৃষ্টিটা হচ্ছিল এবং উনি যখন ওই স্যাঁকড়ার দোকানে যান তখন বিকেল বিকেল ঝড় বৃষ্টিটা শুরু হয়, এবং তারপরে ঝড় বৃষ্টি চলতে থাকে এবং মাঝখানে যখন একটু সময় থামে সেই সময় কিন্তু উনি বাড়ি ফিরছিলেন, এবং তখনই রানী ঠাকুমার সাথে ওই ভদ্রমহিলা কিন্তু দেখা হয় এবং কথা হয়, এতগুলো কথা হয়। তো ঠাকুমা ভাবছে যে মানুষটা এত সমস্যার মধ্যে ছিল, যার ওরকম ঝড় বৃষ্টিতে ঘরে জল ঢুকেছে, সামনেটার মাটি লেপা ছিল সেগুলো সব ধুয়ে গেছে, সেই মানুষটার সাথে আমার দেখা হলো, সে নিজের এত সমস্যা থাকা সত্ত্বেও সে আমাকে কিচ্ছু বলল না, এটা কি করে হয়? তো উনি না খুব অবাক হয়ে গেছেন যে মানুষটা এত সমস্যায় ছিল, তখন উনি না নিজেকে নিজে খুব দোষী ওনার মনে হয়। উনি বললেন যে উনি মনে মনে তখন ভাবছেন যে আরে আমি আমার সমস্যার কথা বললাম, আমার তো একবার ওনাকে জিজ্ঞেস করা উচিত ছিল যে এত ঝড় বৃষ্টি হচ্ছে, তোমরা একটা ঝুপড়ির মতো ঘরে থাকো, আমি তো ওনাকে বলতেই পারতাম যে তুমি আমার সাথে আমার বাড়িতে চলো, অ্যাটলিস্ট যদি ঝড়ের সময়টুকু উনি আমার বাড়িতে থাকতেন, মানে তাহলে হয়তো উনি এভাবে ওনার প্রাণটা চলে যেত না। উনি খুব দুঃখ পান। তো উনি জিজ্ঞেস করলেন যে ওনার সৎকার হয়ে গেছে, বলছে যে না, ওনার মেয়ে আসছে, মেয়েকে খবর দেওয়া হয়েছে, আর মানে যেহেতু এখন মানে ডাক্তার আসবে, একটা ডেথ সার্টিফিকেট দেবে, তো সব কিছু আর কি বাকি আছে আর কি সময়। তো তখনই সঙ্গে সঙ্গে রানী ঠাকুমা একদম কথাটা শোনার পরেই উনি সোজা ওখানে চলে যান যেখানে আর কি ওনার বাড়ি ছিল, ওই ভদ্রমহিলার বাড়িতে গেছে। তো বাড়ির সামনে তো প্রচুর লোকজন রয়েছে, এবার ওনার মেয়েও চলে এসছে, এবার ডাক্তার একজনকে আনা হয়েছে যে ডেথ সার্টিফিকেট লিখবে বা কিছু। তো সে যখন এসছে তো তখন মানে রানী ঠাকুমা তখন ওইখানে মানে ওই স্পটেই আর কি। তো ডাক্তার এসে লিখে টিকে দিয়ে গেল, এবং যেটা জানা গেল সেটা কিন্তু খুবই একটা বিশাল মানে মানে অদ্ভুত একটা ব্যাপার। সেটা হচ্ছে যে ডাক্তার বলেছেন যে এই ভদ্রমহিলা কাল বিকেলেই মারা গেছে। মানে রাতে মারা যায়নি, যখনই আর কি উনি চিৎকার চেঁচামেচি করছিলেন, যেহেতু ঘরে জল, মানে ওনাদের ওইখানে যে ঝুপড়িগুলো ছিল সেখানে কিন্তু ঝড় বৃষ্টি হলে জল ঢুকতো, মানে এটা যে খুব বিশাল বড় ব্যাপার তা কিন্তু নয়। মানে যে সময়টা ডাক্তারবাবু বলছেন সেটা হচ্ছে একদম ওই সন্ধে নাগাদ, বিকেল সন্ধে নাগাদই উনি মারা গেছেন। তো ওনার মেয়ে এসছে, মেয়ের ঘরে সত্যি সত্যিই দেখছে যে মেয়ের কোলে একটা সদ্যজাত মানে শিশুপুত্র রয়েছে, তার বাড়ির লোকও এসছে। তো উনি না মানে প্রচণ্ডভাবে রানী ঠাকুমা না শকড হন যে এটা কী করে সম্ভব। ডাক্তার বলছে যে প্রায় বিকেল সন্ধে নাগাদ উনি মারা গেছেন, আবার
আশেপাশে যে ঝুপড়িগুলো ছিল, তো তারা বলছে যে বিকেলবেলা যখন ঝড় বৃষ্টি শুরু হয় তখনই ওনার গলা পাওয়া যায়, এবং উনি বাড়ি থেকে আর বেরোননি, বাড়ির মধ্যেই উনি ছিলেন এবং কোনোভাবে সেখানে ওনার প্রাণটা চলে যায়। তো ওনার না মানে প্রচণ্ড মনের মধ্যে শকড হয়ে যাননি যে উনি যখন ওখান থেকে ফিরছিলেন তখন কিন্তু সন্ধে গড়িয়ে গেছে। সন্ধে গড়িয়ে গেছে এবং তখন ওনার সাথে এত কথা হলো যে এই হয়েছে, এই ব্যাপার। তারপর উনি ওনার মনের দুঃখের কথা বললেন। ইভেন ওই ভদ্রমহিলা এটাও বললেন যে ওনার মেয়ের ঘরে ছেলে হয়েছে, আর সত্যি সত্যি এসে দেখছেন, মানে রানী ঠাকুমা এসে দেখছে যে ওনার মেয়ের কোলে একটা সদ্যজাত শিশুপুত্র, মানে ওই 3 দিন আর কি হয়েছে। তো এই সমস্ত বিষয় দেখে না ওনার রীতিমতো মাথাটা ঘুরে যায় যে ব্যাপারটা কি হলো। তো উনি ওখানে আর কাউকে কিছু বলেননি, শুধু এটুকু শুনলেন যে উনি কিন্তু মানে সবাই, মানে ওই ঝুপড়ির ওখানে যে কজন থাকতো সবাই বলেছে যে উনি মানে দুপুরবেলা উনি যেহেতু মানে অন্যের বাড়িতে কাজ করতেন, সেই অন্যের বাড়ির কাজকর্ম সমস্ত কিছু কমপ্লিট করে এনে উনি বাড়িতে ঢুকে গেছেন। উনি কিন্তু আর বাড়ি থেকে বেরোননি, কেউ ওনাকে বেরোতে দেখেনি। আর উনি বাড়ির মধ্যে ওনার যেটা ছোট্ট চৌকি ছিল উনি সেখানেই মৃত অবস্থায় ওনাকে পাওয়া যায়। তো পুরো বিষয়টাই না ওনার রীতিমতো মানে উনি অবাক হয়ে গেছেন যে ব্যাপারটা হলোটা, কিন্তু উনি কাউকে কিছু আর বলেননি। উনি বাড়ি চলে আসেন। বাড়ি চলে এসে স্নান টান করে উনি না মানে ঠাকুরের কাছে আচ্ছা এখানে একটা জিনিস বলি যেটা অনিন্দিতা বলেছে যে মানে ওর ঠাকুমা, রানী ঠাকুমা খুব মানে হরিনাম সংকীর্তন করতে ভালোবাসতেন। বাড়িতে বছরে 2বার করে হরিনাম সংকীর্তন হতো, উনিও করতেন। তো সেদিন ওনার মনটা প্রচণ্ড খারাপ হয়েছে এবং উনি বুঝতে পারছেন না যে সত্যি কি ওনার সাথে দেখা হয়েছিল, আর যদি মানে এটা ওনার মনের ভ্রম তো হতে পারে না, কারণ এত কথা হয়েছে, ওই ভদ্রমহিলা বলেছে যে ওনার মেয়ের ঘরে ছেলে হয়েছে, আর সত্যি সত্যি উনি ওখানে গিয়ে দেখেন ওনার মেয়ের সত্যিই ছেলে হয়েছে। তো এত কিছু তো মিথ্যে হতে পারে না। আবার সবাই বলছে যে উনি বিকেলের পরে বেরোন, তারপরে উনি নিজেও মনে মনে ভাবছেন যে ওই রকম ঝড় বৃষ্টির সময় যার ঘরে জল ঢুকে গেছে বা যে এত, ওনারও প্রচুর বয়সও হয়েছিল, সে কেন ওই সময়টা ওভাবে বেরোতে যাবে, বেরোনোর তো কোনো কারণও নেই। তো এই সমস্ত কিছু ওনার মনের মধ্যে না মানে জাস্ট চলছে। তো সেদিনকে সন্ধেবেলা, যেদিন আর কি ঘটনাটা ঘটে সেদিন সন্ধেবেলা উনি একা একা ঘরে বসে আছেন। ওনার 2 ছেলে রয়েছে, আর ওনাদের বাড়িরই মানে অনিন্দিতার দাদুদের এই বাড়ির ঠিক পাশেই ওদের আর এক দাদু, মানে অনিন্দিতারই আর এক দাদুর বাড়ি, মানে ওর দাদার জ্যাঠতুতো আর কি দাদা রয়েছে তাদের বাড়ি। তো ওর এই ঠাকুমা বসে রয়েছে বাড়িতে। তো তখন 2 ছেলেও বাড়িতে নেই, ওনার হাজব্যান্ডও বাড়িতে নেই, তো উনি একা একাই বসে রয়েছেন। মানে ঠাকুরের সন্ধে টন্ধে দিয়ে উনি সামনে একটা বারান্দাতে উনি বসেছিলেন। এবার বারান্দাটার যে জায়গাটা উনি বসেছিলেন তো সেই জায়গাটায় কিন্তু একটা আলো জ্বলতো, কিন্তু সেটা কিন্তু খুব জোরালো আলো নয়। আর তখন তো মানে ওই ত্রিফলা লাইট ফাইট এসবের কিছু ব্যাপার ছিল না, রাস্তায় বেশ অনেকটা দূরে দূরে এরকম লাইট পোস্টে আলো ছিল। তো উনি দেখছেন যে সন্ধেবেলা ওনাদের বাড়িতে এমনি লোকজন আসতো, মানে অনেকে হয়তো বলতো যে আমাকে একটু এই সাহায্যটা করবে বা আমাকে জন্য একটু এটা করবে বা আমাকে 100 টাকা ধার দেবে, এরকম লোকজন আসতো। এবার সেদিন পাড়ায় সবারই আর কি একটু মনটা খারাপ হয়ে গেছে যে এভাবে উনি মারা গেলেন। যাই হোক, তো এমন সময় ওনাদের বাড়িতে মানে এই রানী ঠাকুমার বাড়িতে একজন ঢোকে। তো উনি ভেবেছেন যে কেউ না কেউ এসছে, কোনো লোক। তখন উনি দূর থেকেই বলছেন, বারান্দা থেকেই বলছেন, হ্যাঁ বলো। তো তখন ওই উনি শুনতে পাচ্ছেন, মানে তখন না জায়গাটা একটু আলো অন্ধকার মতো, খুব যে বিশাল মানে একদম আলো আছে সেরকম নয়। তো তখন উনি শুনতে পাচ্ছে, মানে রানী ঠাকুমা শুনতে পাচ্ছে যে আর কি ঢুকেছে সে রানী ঠাকুমাকে মানে ডাকছে, বলছে একবার বাইরে এসো। তো উনি বলছেন যে হ্যাঁ আমি বাইরে আসছি, একটু দাঁড়াও আমি আসছি। এবার ঠাকুমার তো মনটা পড়ে রয়েছে, মানে এমনিই মন খারাপ ছিল একটা বিষয় নিয়ে, তারপরে এই ঘটনাটা শুনে ওনার আবারও মন খারাপ হয়ে গেছে। উনি না বুঝতে পারছেন, উনি খুব ক্যাজুয়ালি বাড়ির বাইরে বেরিয়েছেন। এবার বাড়ির বাইরে যখন বেরিয়েছেন সেই মুহূর্তটায় মানে একটা এমন সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল যে সেটাকে সেই মুহূর্তে ইভ্যালুয়েট করার মতো কন্ডিশনে উনি ছিলেন না। তো যাই হোক, তো রানী ঠাকুমা বাইরে বেরিয়ে এসে দেখছেন ওই ভদ্রমহিলা, যে ভদ্রমহিলা আজকে মারা যাওয়ার যে ভদ্রমহিলার সংবাদ পাওয়া গেছে সেই ভদ্রমহিলা দাঁড়িয়ে রয়েছে। উনি কিন্তু কোনো ছায়ামূর্তি হিসেবে দেখেননি বা এমনও উনি দেখেননি যে মানে ওনার হাত নেই, মাটিতে পা নেই, এরকম কিন্তু কিচ্ছু না। একদম সশরীরে কিন্তু রানী ঠাকুমা দেখেছেন যে ওই ভদ্রমহিলা এসে দাঁড়িয়ে রয়েছে। এবং ওই মুহূর্তটার জন্য খুব সম্ভব, যেটা ও ঠাকুমা পরবর্তী সময় বলেছিলেন, যে ঠাকুমার মনে হচ্ছিল যে মানে উনি ভুলেই গেছিলেন যে উনি মারা গেছেন,
মানে খুব ক্যাজুয়ালি উনি বলেন যে হ্যাঁ বলো। এবং তখন নাকি ওই ভদ্রমহিলা ওই রানী ঠাকুমাকে বলেন যে মানে কোনো ইন্ট্রোডাকশন নয়, কিন্তু মানে এমন নয় যে কোনো ভনিতা করে কথাটার মধ্যে মানে প্রবেশ করা হয়েছে, একদম সরাসরি বলেন যে তুমি না কালকে সকালে তোমার যে আর কি যে বড় যা রয়েছে, যার মেয়ের গয়না চুরি গেছে, তুমি তার বাড়িতে যাবে। একদম পরিষ্কার বলছে তুমি তার বাড়িতে যাবে, গিয়ে তার দোতলার যে কোণের দিকের যে ঘরটা রয়েছে সেই ঘরের আলমারির চাবিটা দেখবে, পাশে যে একটা টেবিল রয়েছে সেই টেবিলের কোনায় রয়েছে, সেই কোনা দিয়ে কোনায় চাবিটা থাকবে, তুমি চাবিটা নিয়ে আলমারিটা খুলবে। আলমারিটা খুলে দেখবে ওখানে একটা হলুদ রঙের শাড়ি রয়েছে, সেই হলুদ রঙের শাড়ির নিচে একটা সাদা রঙের শাড়ি আছে। এই হলুদ রঙের শাড়ি এবং এই সাদা রঙের যে দুটো শাড়ি রয়েছে, বলছে তার ফাঁকে যে গয়না চুরি গেছিল সেই গয়নাগুলো রাখা রয়েছে। ঠিক আছে, আমি চললাম, তুমি কিন্তু কালকে যে এবং যেটা বললাম যেভাবে বললাম তুমি কিন্তু সেভাবেই করো। এবার আমি বলছি যে এই কথাগুলো মানে উনি হঠাৎ করেই বলেন, মানে বাড়িতে এসেছেন, ওনার রানী ঠাকুমার নাম ধরে রানী ঠাকুর ডাকেন এবং রানী ঠাকুমা ভিতর থেকে বাইরে আসেন, এবং বাইরে আসার পরে উনি সরাসরি কিন্তু এই কথাগুলো বলেন, মানে ঠিক যেভাবে অনিন্দিতা ইমেলে লিখেছে আমি কিন্তু ঠিক সেইভাবেই আপনাদেরকে বলার চেষ্টা করলাম। এবং এইটা বলে যখন আর কি শোনেন এই রানী ঠাকুমা, উনি না মানে রীতিমতো বাকরুদ্ধ হয়ে যান বা স্টান্ট হয়ে যান যে কি আমাকে বলছে এগুলো, মানে কেন আমাকে বলছে, হঠাৎ করে কোনো ইন্ট্রোডাকশন নেই, কোনো ভনিতা নেই, কোনো প্রসঙ্গ নেই, উনি হঠাৎ করে এগুলো বলেন। এবং ওই ভদ্রমহিলাকে দিকে রানী ঠাকুমা যে প্রথমেই যে ভয় পাবে যে একটা মানুষ মারা যাওয়ার সংবাদ, উনি নিজে গেছিলেন, উনি নিজে দেখেছেন যে ভদ্রমহিলা মারা গেছেন, সেই মানুষটা ওনার বাড়ির সামনে উঠোনে এসে এই কথাগুলো বলছে, এটা দেখে তো অ্যাকচুয়ালি খুব ভয় পাওয়ার কথা। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে যে সেই সময় একটা এমন সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল, উনি কিন্তু ভয় পাননি বা ওনার মনে কোনো কোশ্চেন জাগেনি, উনি একদম হয়ে উনি কথাগুলো শোনেন। এবং যখন আমি বললাম, আমি আপনাদেরকে প্রথমেই বলেছিলাম যে ওই ভদ্রমহিলা, বয়স্ক যে ভদ্রমহিলা ছিলেন, যেহেতু রানী ঠাকুমা ওনাকে প্রচুর হেল্প করেছেন সারা জীবনে, তো উনি সবসময় ওই হাত দুটোকে জোর করে কপালে ঠেকাতেন। তো ওরকম করে যখন চলে যাচ্ছে মানে টার্ন নিয়েছে, সেই মুহূর্তে মনে হলো যেন মানে রানী ঠাকুমা এতক্ষণ নিজের মধ্যে ছিল না, এবার মনে হলো যেন উনি ওনার সম্বিতটা ফিরে পেলেন। এবং উনি না একটুখানি কেঁপে ওঠেন, মানে একটা ঠান্ডা হাওয়ার স্রোত মনে হলো যেন ওনার শরীরে টাচ করলো, এবং উনি একটু কেঁপে ওঠেন। যেই মুহূর্তে উনি মানে বাস্তবের মাটিতে মনে হলো উনি ফিরলেন, এবং ওনার যখন এই বিষয়টা মাথায় এলো যে উনি তো মারা গেছেন, এই মানুষটা তো আর বেঁচেই নেই, সে আমার বাড়িতে এসে আমাকে এই কথাটা কী করে বলল, সেই মুহূর্তে উনি দেখেন যে জাস্ট ওই রকম হাত দুটো জোর করে কপালে ঠেকে উনি টার্নটা নিল, এবং তারপরে পুরো ভ্যানিশ। মানে ওনাদের একটা উঠোন, উঠোনের পরে একটা প্যাসেজ মতো রয়েছে, তারপরে হচ্ছে রাস্তা, পুরো ভ্যানিশ। এবং যেই মুহূর্তে ওই ঠান্ডা হাওয়ার একটা স্রোত মনে হলো ঠাকুমার চোখে মুখে লাগলো, সেই মুহূর্তে উনি সম্বিতটা ফিরে পেলেন, এবং চোখ মানে জাস্ট তখন ওনার চোখের সামনে মানুষটা মনে হলো যেন একদম হাওয়ায় মিলিয়ে গেল, একদম ইনভিজিবল হয়ে গেল। ভাবুন একবার সিচুয়েশনটা, একবার মানে জাস্ট ইম্যাজিন করুন। তো সঙ্গে সঙ্গে ঠাকুমা বেরিয়ে গিয়ে রাস্তাঘাটে আশেপাশের জায়গাটায় উনি যতটুকু আর কি পারলেন উনি গেলেন, উনি কিন্তু কোথাও কাউকে দেখতে পেলেন না। এবার উনি মানে বিশাল একটা ওনার চিন্তা মনের মধ্যে চলে এলো যে ব্যাপারটা হলোটা কি। এবারে আমি বললাম যে এই অনিন্দিতার যে ঠাকুমা মানে এই রানী ঠাকুমা, এবার দাদু এমনিতে ভালো ছিলেন, কিন্তু ওই যে বললাম যে ওনাকে উনি খুব তাড়াতাড়ি কনভিন্স হয়ে যেতেন, কেউ ওনাকে কিছু একটা বুঝিয়ে দিলে উনি তখনকার মতো না সেই ব্যাপারটাকে মেনে নিতেন, এবং মাঝে মধ্যে একটু উনি কথা শুনিয়ে দিতেন। এবার উনি ভাবছেন যে আমি এটা কী করে করবো, আমাকে যেটা বললো এটা কি আমি ঠিক শুনলাম, আমি কি ভুল কিছু শুনেছি। তো উনি তখন কি করবেন, উনি সোজা ওনার ঠাকুর ঘরে চলে যান। আমি বলেছিলাম আপনাদেরকে যে এই রানী ঠাকুমা কিন্তু ভীষণ হরিনাম সংকীর্তন করতে ভালোবাসতেন, ওনার বাড়িতে বিশাল বড় একটা ওই মথুরা বৃন্দাবন থেকে আনা রাধাকৃষ্ণের ছবি ছিল, সেই ছবিতেই উনি পুজো করতেন। তো উনি হাউ হাউ করে কেঁদে উনি ঠাকুরকে বলছেন যে আমি কি করব, আমি এটা যে দেখলাম আমার সামনে এসে আমার বাড়িতে এসে বলে গেল, আমি আমি কি এতটা ভুল দেখলাম বা এতটা আমি ভুল শুনলাম, এটা কি হতে পারে। এবার ঠাকুমা একা একা বেরোতেন, কিন্তু একা একা উনি হঠাৎ করে যদি উনি ওনার বড় ননদের বাড়ি চলে যান, এটা একটা খুব অড ব্যাপার হয়ে যাবে, এবং বাড়িতে গিয়ে উনি মানে আলমারি খুলে জিনিস নেবেন, এটা মানে খুব মানে কি বলবো, এটা হয় না, এটা সম্ভব ছিল না।
তো উনি তখন ভগবানের কাছে মানে মনের আর্জি জানালেন, এবং ওনার মনে হয়েছিল যে ভগবান ওনাকে বললেন যে তুই তোর স্বামীকে সমস্ত কথাটা খুলে বল, দেখ কি হয়। তো উনি মানে ভগবানের থেকে মনে হলো যে উনি এই সিগন্যালটা পেলেন, এবং প্রথমবার ঠাকুমা দাদুকে মানে পুরো কথাটা মানে একদম ওনার মনে কি কি চলছে বা কি কি ঘটনা পরপর পরপর ঘটেছিল পুরোটা উনি কিন্তু দাদুকে বলেন। এবং উনি এক্সপেক্ট করেছেন যে দাদু প্রচণ্ড রাগারাগি করবে, ওনাকে বলবে যে তুমি এসব বাজে কথা বলছো, এরকম আবার হয় নাকি, আর তুমি আমার বোনের বাড়ি গিয়ে তার ঘরে উঠে গিয়ে তার আলমারি খুলবে, গয়না পাবে, এটা হতে পারে না। উনি মনে মনে একদম ঠাকুমা দৃঢ় বিশ্বাস ছিলেন যে দাদু এই বিষয়ে একদমই ওনাকে সাথ দেবে না। কিন্তু ওই যে বলে ভগবানের কৃপা, যখন দাদুকে ঠাকুমার কথাগুলো বলে রানী ঠাকুমা, খুব অদ্ভুতভাবে দাদু এক বাক্যে কিন্তু কথাটা বিশ্বাস করে, এক বাক্যে। দাদু বলেন যে হ্যাঁ আমি তোমাকে এটা নিয়ে কথা বলেছি ঠিকই, তোমাকে আমি অনেক কথা শুনিয়েছি, কিন্তু বিশ্বাস করো রানী, আমি জানতাম যে আমার বাড়িতে কেউ চুরি করতে পারে না, কারণ আমাদেরও প্রচুর জিনিসপত্র এদিক ওদিক ছড়ানো থাকে, আজ অব্দি একটা জিনিস এদিক থেকে ওদিক হয়নি। সেখানে বিয়ে হলো নতুন, আমার আমার নিজের মেয়ের বিয়ে হলেও আমি বুঝতাম যে আমার উপরে কারো রাগ ছিল তাই সে এটা করেছে, কিন্তু আমার ঘরে আমার মানে বড় বোনের মেয়ের বিয়ে হলো, তার গয়না এভাবে কেউ নেবে? তখন বলে যে ঠিক আছে আমি তোমাকে নিয়ে যাব। তো পরদিন সকালবেলায় কোনো রকম মানে তাদেরকে আগে থেকে না জানিয়ে এই অনিন্দিতা দাদু ঠাকুমা ওই তার বড় ননদের বাড়ি গিয়ে হাজির হয়, এবং সেখানে ওদের সত্যি সত্যি দোতলা বাড়ি। আচ্ছা এখানে একটা জিনিস বলে রাখি, ওই যে ভদ্রমহিলা কথাগুলো বলে গেছিল তার পক্ষে কিন্তু মানে ওনার ননদের বাড়ি দোতলা না তিনতলা না একতলা সেটা জানা সম্ভব না, কারণ সে বিষয়ে কোনোদিনও কথাও হয়নি, উনি জানেনও না, কোনো দেখেও নি। আর তার বাড়িতে আলমারির চাবি কোথায় থাকবে, সেখানে গয়না কোথায় থাকবে, মানে ভাবুন তো এটা কি সম্ভব? কিন্তু সত্যি কথাটা হলো এটাই যে যেভাবে ওই ভদ্রমহিলা সামনে এসে ঠাকুমাকে বলে গেছিল, ঠাকুমা কিন্তু বড় সেই ননদের বাড়ি গিয়ে অদ্ভুতভাবে কিন্তু সেই কাজগুলোই করেন, এবং উনি একটা সুযোগ পেয়ে যান যে সময় উনি একা ছিলেন, এবং উনি সোজা সিঁড়ি দিয়ে দোতলার ঘরে চলে যান, কোণার ঘরে, এবং সেখানে সত্যি সত্যি একটা টেবিলের কোণা একটা চাবি রাখা ছিল, যেই চাবিটা ছিল ওই ঘরেরই আলমারির চাবি। উনি সেই চাবিটা নেন, চাবিটা নিয়ে আলমারিটা খোলেন, এবং মানে উনি প্রত্যেক পদে পদে রাধা মাধবকে মানে উনি স্মরণ করছেন, হরিনাম সংকীর্তন করছেন মনে মনে, যে আমি তো একটা খারাপ কাজ করছি, আমি আমার বড় ননদের বাড়িতে এসে তাকে না জিজ্ঞেস করে আমি তার আলমারিতে হাত দিচ্ছি। ওনার মানে ভীষণ একটা মনে মনে না অপরাধবোধ কাজ করছিল। তো সমস্ত কিছু করতে করতে মানে মনে ঠাকুরকে সারকে স্মরণ করতে করতে উনি আলমারিটা খোলেন, এবং আলমারি খুলে উনি মানে বাকরুদ্ধ হয়ে যান, মানে অবাক হয়ে যান যে সত্যি সত্যি ওখানে একটা হলুদ শাড়ি এবং একটা সাদা শাড়ি রাখা ছিল। এবং ঠিক সেভাবেই দেখে উনি যেই মুহূর্তে দুটো শাড়ির মাঝখানের ফাঁকে হাতটা ঢোকান, ওনার হাতে কিন্তু উনি গয়নাটা টাচ করেন, এবং সত্যি সত্যি ওই দুটো শাড়ির ফাঁকে কিন্তু গয়না ছিল, এবং এই গয়নাই সেই গয়না যে গয়নার কথা কিন্তু উনি বলছিল ওনার মেয়ে চুরি গেছে। তো উনি সঙ্গে সঙ্গে সেই গয়নাটাকে সামনে নিয়ে উনি নিচে চলে আসেন। এবার নিচে চলে এসে উনি তো ভাবছেন কি করবেন, এবার সত্যি সত্যি গয়নাটা পাওয়া গেছে। তো তখন উনি প্রথম ওনার হাজব্যান্ডকে জানান যে এই দেখো আমি গয়নাটা পেয়েছি। তো তারপর তো দাদু বলেন যে তুমি এবার ব্যাপারটা আমার উপরে ছেড়ে দাও, তোমাকে কিছু করতে হবে না, আমি বলবো আমি গয়নাটা নিয়েছি। তো তারপর তো সেই দিনই মানে কিছুক্ষণ পরে দাদু তার বোনকে, তার বোনের বাড়ির আরও লোকজন সবাইকে ডেকে পাঠায়, মানে ওরা তো ওই বাড়িতেই ছিল। তো দাদু বলে যে আমি এই গয়নাটা পেয়েছি। তারপর তো সে তার বোন সে হাতে পায়ে ধরে তার বৌদির মানে রানী ঠাকুমার পায়ে ধরছে যে আমাকে ক্ষমা করে দাও, আমি একটা খারাপ কাজ করে ফেলেছি, আমি একটা হিংসের বশে তোমার সবাই তোমার এত সুনাম করছিল, ছোট থেকে দেখছি যে সবাই তোমাকে খুব ভালোবাসে পরিবারে, আমি একটা অন্যায় করে ফেলেছি, তুমি আমায় ক্ষমা করে দাও। সে প্রচুর ক্ষমা চায়। ঠাকুমা তো মানে গলে গেছিলেন, উনি খুবই আর কি নরম স্বভাবের মানুষ ছিলেন, কিন্তু দাদু কিন্তু ক্ষমা করেনি। দাদু বলছে তুই এত বড় খারাপ কাজটা কি করে করলি। যাই হোক, তো এর পরেও দাদু মানে মানে অনিন্দিতার দাদু ঠাকুমা বহু বছর বেঁচে ছিলেন, তারপরে ওর বাবার বিয়ে হয়, অনিন্দিতার বাবার ওর কাকার বিয়ে হয়, মানে সংসারে তোর ঠাকুমা যতদিন আর কি ছিলেন, মানে ও বলছে যে একটা অন্যরকম একটা ভাইব ছিল সংসারে, মানে অনেক সময় অনেকে ওদের ক্ষতি করার চেষ্টা করেছে বা কিছু হয়েছে, কিন্তু ওর মানে ওর ঠাকুমা মানে রানী ঠাকুমা, ওনাদের ওখানে সবাই রানী ঠাকুমা বলেই ওনাকে সম্বোধন করতো, বলছে যে আমরা মানে আমাদের পুরো ফ্যামিলি মানে ঠাকুমা যেভাবে একটা আমাদের আদর্শে বড় করেছে বা ঠাকুমাকে দেখে আমরা এত কিছু শিখেছি, মানে
মানে সেইটা কোনোদিনই ভোলার নয়। মানে এখন ওরা ফিল করতে পারে যে কোনো উৎসব অনুষ্ঠানে সবসময় ওদের ঠাকুমার কথা মনে এবং ফিল করতে পারে যে ঠাকুমা হয়তো ওদের আশেপাশেই রয়েছে। মানে এটা একটা ওদের কাছে খুব আনন্দ, খুব পজিটিভ একটা ব্যাপার যে মানে মারা যাবার পরেও ওরা ঠাকুমাকে ফিল করতে পারে। মানে ওদের ঠাকুর ঘরে গেলে ওরা সেই ঠাকুমার হাতের তৈরি জিনিসপত্র, ও ঠাকুমা যেভাবে আর কি সমস্ত কিছু করতেন, তারপরে সেই মানে বাড়ি উনি আর কি এই গরু ঠরু বা আরও ওনাদের যা ব্যবসা ছিল সেসব দিয়ে ওনার একটা আলাদা একটা বাড়ি করেছিলেন। সেই বাড়ি মানে সমস্ত জায়গাতেই ওর মানে ঠাকুমা যে এত কিছু সংসারের জন্য করেছিলেন এবং সেই মানুষটাকে বহু সময় বহু মানুষ ভুল বুঝেছে, বহু মানুষ ক্ষতি করার চেষ্টা করেছে, কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে যে প্রত্যেকবারই কিন্তু যারা ক্ষতি করতে চেয়েছে উল্টে তাদেরই ক্ষতি হয়েছে। তো এইটাই ছিল ঘটনা। আর মানে এটা পরে অনিন্দিতার সেই ঠাকুমা, রানী ঠাকুমা এটুকু বিশ্বাস করেছিলেন যে যেহেতু ওই ভদ্রমহিলা ওই যে উনি খুব গরিব ছিলেন কিন্তু উনি খুব ভালো সৎ মানুষ ছিলেন, হয়তো মানে আর যেহেতু উনি শ্রীকৃষ্ণজিকে খুব ভালোবাসতেন এই রানী ঠাকুমা, হয়তো শ্রীকৃষ্ণজি ওনার রূপ ধরে এসে এই বিষয়টার সমাধান করে দিয়ে গেছিলো। কারণ মানে এটা যদি নিজে থেকে তো ওই মানে ওনার যে ননদ ছিল সে হয়তো নিজে থেকে কোনোদিনই ঘটনাটা স্বীকার করতো না, কিন্তু যদি এটা না করতো তাহলে ঠাকুমা হয়তো সারা জীবন নিজেকে অপরাধী মনে করতো। তো এটাই ছিল ঘটনা। কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু, আর ভালো লাগলে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর প্লিজ এই ভিডিওগুলো আপনারা আপনাদের ফেসবুক, হোয়াটসঅ্যাপের মাধ্যমে একটু সকলের সাথে মানে শেয়ার করে দিন, সকলের কাছে পৌঁছে দিন। সকলে ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর আরেকটা কথা বলবো, আপনারা কিন্তু আপনাদের যে ঘটনাগুলো পাঠাচ্ছেন সেগুলো কিন্তু আপনারা বেশি বেশি করে পাঠান, যাতে মানে আপনাদের সাধারণ মানুষের জীবনে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো আরও 10টা 100টা মানুষ যাতে শুনতে পায়। আর আপনারা কিন্তু একটু বেশি বেশি করে শেয়ার করে দিন। আর যদি এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।